আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে আমাদের রেগুলার ক্লাস যারা করে তাদেরকে একটু এই যে মেনশন করে দাও, মেনশন করে ডাইককে আনো। মানে আগে দেখতাম হচ্ছে অফলাইন ক্লাসে পোলাভান্ডে ডাইককে আনতে হইতো, এখন হচ্ছে অনলাইন ক্লাসেও ডাইককে আনা লাগে। এই সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো তো। ভিডিওকে একটু ঝাপসা মনে হচ্ছে, একটু ওয়েট। হোপফুলি এখন ক্লিয়ার সব। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা মেইনলি করব হচ্ছে অনেকগুলো ম্যাথ। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা মেইনলি আজকের ক্লাসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্লাস। আমরা অনেকগুলো ম্যাথ সলভ করবো আজকের ক্লাসেই। সো তোমরা একটু দেখো, গত ক্লাসে আমরা গ্যাসের গতিতত্ত্ব স্টার্ট করছিলাম। হ্যাঁ, গ্যাসের গতিতত্ত্ব স্টার্ট করছিলাম। সেই গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা একটা সূত্র পাইছিলাম। সেই সূত্রটা আমি এখানে লিখছি। তো আমি তোমাদেরকে সেটা একটু বলে দিই আমরা কার জন্য করছিলাম। তো আমরা এই গ্যাসের গতিতত্ত্বের জন্য আমরা জানি গ্যাসের গতিতত্ত্ব মানে হচ্ছে গ্যাসের যে অণুগুলা, সেই অণুগুলার গতির কারণে সেখানে তাপ সৃষ্টি হয়। গতির কারণে যে ধর্মাবলীগুলো দেখা যায় তাকে আমরা বলি গ্যাসের গতিতত্ত্ব। সেই গতি বিবেচনা করেই আমরা কিন্তু দেখো এই সূত্র প্রমাণ করার সময় শুধু গ্যাসের গতি বিবেচনা করছি, অণুগুলোর গতি বিবেচনা করছি। সেখান থেকে নিউটনের সূত্র দিয়ে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র, এই যে নিউটন দ্বিতীয় সূত্র দিয়ে আমরা এই সূত্রটা প্রমাণ করছি। প্রমাণটা জাস্ট একবার দেখে রাখবা বোঝার জন্য। তবে এরপরে আমাদের আর কোনো প্রমাণটা কোথাও প্রমাণ করা লাগবে না, হোপফুলি। তাও জেনে রাখা ভালো, প্রমাণ করে রাখতে পারলে সুবিধা। এগুলো বেসিক অনেক কাজ দেয় ভালো। অনেকে বলে ভাইয়া বেসিক মানে কি, যে অনেকে বলে ভাইয়া আপনারা যে বারবার বলেন এই যে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, সে বেসিকটা কি? বেসিকটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি প্রমাণ। সত্যি কথা, বেসিক মিনস প্রমাণ। অর্থাৎ কোনো একটা জিনিস কোন জায়গা থেকে উদ্ভব হয়েছে সেটা সহ যখন তুমি ক্লিয়ারলি জানবা, তখন তোমাকে আটকানো কোনো সাধ্য নাই। তোমাকে আমি শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ করে দিলাম, শিখিয়ে দিলাম, কোনটা দ্বারা কী মিন করে সেটা বুঝিয়ে দিলাম, ইজিলি ম্যাথ করে দিলাম, করতে পারবা। কিন্তু কথা হচ্ছে ওই বেসিকটা থেকে যখন বলবো তখন তোমাকে আর সহজে আটকানো যাবে না, কারণ তুমি বেসিক থেকে জানো। একটু এদিক সেদিক করে দিলে তাও তোমার মাথায় খেলবে। কেন? কারণ তোমার বেসিক ক্লিয়ার। সো আসো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো প্রথমত একটু খেয়াল করি আমরা কোন ক্ষেত্রে আমরা বলছিলাম ভাই, আমরা বারবার বলছিলাম সেটা হচ্ছে আমরা এরকম একটা এরকম একটা পাত্র নিয়েছিলাম, এবং আমরা যে পাত্রটা নিয়েছিলাম সেটা হচ্ছে ঘনক মানে হচ্ছে যে কী বলে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম, এরকম একটা আমরা পাত্র নিয়েছিলাম। এই যে আমরা এরকম একটা পাত্র নিয়ে যে কাজটা করছি, এই পাত্রর মধ্যে এই যে আমাদের পাত্রটা, এই পাত্রের যে কোনো একটার দৈর্ঘ্য হচ্ছে এল,
তাহলে এই পাত্রের যে আয়তন, আয়তন V সমান হচ্ছে L কিউব। এবং এই পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে, এখানে আমার গ্যাস আছে হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাস আছে। এই পাত্রের মধ্যে যে গ্যাসগুলো আছে, আমাদের 1 মোল যে গ্যাসটা আছে, ওই গ্যাসের যে কোনো একটা অণুর কথা যদি তুমি বিবেচনা করো, তাহলে সেই অণু যেটা, সেই অণুর ভর, এই যে আমার যে কোনো একটা অণু, এই অণুর ভরটা হচ্ছে ছোট হাতের m। এই যে আমাদের এরকম অণু আছে, এরকম অণু আমাদের এই পাত্রের মধ্যে টোটাল আছে n সংখ্যক, মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। এই n সংখ্যক অণু আমাদের এই পাত্রের মধ্যে আছে। এটা আমাদের এই পাত্রের মধ্যে কয় মোল গ্যাস? 1 মোল। 1 মোল হওয়ার কারণেই এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। এবার আমরা যদি বলি যে এখানে এই পাত্রের টোটাল গ্যাসের আয়তন কত, তাহলে আমি সিম্পল বলতে পারি আমাদের এরকম মানে গ্যাসের আয়তন মানে হচ্ছে টোটাল গ্যাসের ভর মানে কি? গ্যাস কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। তাহলে গ্যাস যদি অণু দ্বারা গঠিত হয়, প্রত্যেকটা অণুর ভর মিলেই তো আমাদের টোটাল গ্যাসের ভর। আর আমরা বলছিলাম একই গ্যাসের সকল অণু একই, ভিন্ন ভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন ভিন্ন। এখানে তো আমি একটা গ্যাস রাখছি, নির্দিষ্ট যে কোনো একটা গ্যাস, ওই গ্যাসের প্রত্যেকটা অণু সেম, এর মানে প্রত্যেকটা অণুর ভর m, আবার প্রত্যেক অণুর সংখ্যা হচ্ছে n। তাহলে এটার যে টোটাল ভরটা, এটার টোটাল ভর যেটা, সেটা m = হচ্ছে m × n। এখন টোটাল ভর বের করার সময় যেহেতু সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, আর অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকলে তখন আমি তাকে বলি 1 মোল। আর 1 মোল মানে হচ্ছে এই ভরটাকে আমরা বলছি আণবিক ভর। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম গ্যাসের ভর। এখন গ্যাসের ভর যদি পাই, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না, এই গ্যাসের ঘনত্ব হচ্ছে ρ = m/v। m/v মানে কি? গ্যাসের ভর ডিভাইড বাই গ্যাসের আয়তন। গ্যাসের ভর কত? আমরা অলরেডি পেয়ে গেছি, গ্যাসের ভর হচ্ছে বড় হাতের m ডিভাইডেড বাই আয়তন। আয়তন মানে কি ভাই? আমাদের গ্যাস যে পাত্রে রাখা হয়েছে ওই পাত্রের আয়তন। কারণ আমরা জানি গ্যাসীয় পদার্থের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন ধারণ করে। আমি মানুষকে বলি, দেখো তুমি যে অনেকে মনে করো আমাদের, তোমরা তো মনে করো আবার তোমার ইন্টারমিডিয়েট লেভেলটা এমন যে তোমাদের মনে অনেকে লুটুপুটু খেলে, হ্যাঁ, অনেক কিছু আসে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে ভবিষ্যতে এটা কাজে লাগবে। সেটা হচ্ছে, মনে করো কাউকে তুমি যখন ভালোবাসা দিবা, সেই ভালোবাসা দেওয়ার সময় গ্যাসীয় ভালোবাসা দিবা, মানে বাতাস দিবা। দেখবা কোন একটা মানুষকে বাতাস দিলে সে ফুলে যায়, তার কাছে কি ভালো লাগে। মানে বাতাস বলতে আমরা যেটা বলি পাম মারা, তেল দেওয়া। তো আমি বুঝি না মানুষ পাম মারা আর তেল দেওয়াকে একই জিনিস বলে, কিন্তু আমার কাছে মনে হয় পাম মানে তো মনে করো গ্যাস, আর তেল মানে তো তরল। গ্যাস আর তরল কেমনি সেম হয়? এটা আমার মাথায় ঢুকে না, আমার ছোট মাথায় এটা ঢুকে না। আচ্ছা, হোয়াট এভার, গ্যাস দিলে সুবিধা কি জানো? তাহার অন্তরে আছে যতটুকু জায়গা, তুমি যে পরিমাণেই দাও না কেন, সে চারিদিকে ছড়িয়ে জায়গা। এর তুমি যতটুকু দিবা পুরা ছড়িয়ে ছিটিয়ে যাবে, অন্য কাউকে আসতে দিবে না। এমনই তো দরকার। কিন্তু আমরা অনেকে চিন্তা করে, আমার তো মনে করেন ভাইয়া হার্টের মধ্যে 4টা প্রকোষ্ঠ, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। তো আমি তো 4টার মধ্যে মনে করেন আমার তো 4টে স্পেস আছে, হ্যাঁ। তো এরকম করলে হবে না, তোমাকে পুরোটার মধ্যে সরাই ছিটিয়ে দিতে হবে, হ্যাঁ। তো এখানে ওই জন্য হচ্ছে আমি বলি ভালোবাসা গ্যাসীয় হওয়া উচিত। একটু পাম্পটা মারা হলেও এটাকে ঠিক রাখা উচিত। ওই কারণে ঠিক রাখতে হলে নাকি পাম্প মারা লাগে। আমার তো অভিজ্ঞতা নেই, ইন ফিউচার আমিও পাম্প মারবো। কারণ পাম্প না মারলে মনে করো এটা জায়গা খালি থেকে যাবে, জায়গা ভরাট থাকলে অন্য কেউ ঢুকতে পারবে না, অন্য কোনো ঝামেলা হবে না, আর মনে কোনো অশান্তি থাকবে না। সকল শান্তির মূল হচ্ছে গ্যাস, গ্যাস, গ্যাস। যেদিক দিয়েই চিন্তা করো, সকল শান্তির মূল গ্যাস, গ্যাস, গ্যাস। আমরা এখানে পড়তেছি আদর্শ গ্যাস। আচ্ছা, আসো তাহলে আমি যে পাত্রে রাখছি সেই পাত্রের আয়তন ধারণ করবে, আকার ধারণ করবে। তাহলে এটাকে আমরা সেই পাত্রে রেখে দিলাম। এই পাত্র পুরোটা যদি আমরা চিন্তা করি, তাহলে পাত্রের আয়তন কত? v। তাহলে আমাদের এখানে ঘনত্ব হচ্ছে m/v। এই m মানে কি? আণবিক ভর। আণবিক ভরকে তুমি আয়তন দ্বারা ভাগ করলে ঘনত্বটা পেয়ে যাবা। ওকে, জাস্ট সিম্পল যে কথাবার্তাগুলা। এবার আসি এখানে গ্যাসগুলার যে, এখানে আমরা তো বলছিলাম ভাইয়া গত ক্লাসে, কোনো একটা পাত্রের মধ্যে যখন গ্যাস থাকে, এই গ্যাসটা
এই গ্যাসের প্রত্যেকটা কণা ইউনিক, প্রত্যেকটা কণা তার নিজের মতো করে দৌড়াদৌড়ি করে, প্রত্যেকটার ব্যাগ ভিন্ন ভিন্ন, যে কোনো দিকে হইতে পারে, একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে না। তাহলে প্রত্যেকটা কণার আলাদা আলাদা করে ব্যাগ আছে, কিন্তু কথা হচ্ছে আমাকে তো আর প্রত্যেকটা কণার ব্যাগ হিসাব করা যাবে না, আমাকে কি করতে হবে, গড় ব্যাগ হিসাব করতে হবে, মানে গড় ব্যাগ। এখন গড় বের করতে হলে সাধারণত গড় ব্যাগ বের করলে আমাদের সেটা পারফেক্ট হয় না। তো আমাদের পারফেকশনের জন্য যে গড় ব্যাগটা আমাদের লাগে সেটা হচ্ছে মূল গড় বর্গ ব্যাগ, যাকে আমরা বলি আরএমএস ব্যাগ। তাহলে আমরা বলতে পারবো এখানে তার যে ব্যাগ, সেই ব্যাগটাকে আমরা বলতেছি আরএমএস ব্যাগ, অর্থাৎ আরএমএস ব্যাগটাকে আমরা তার ব্যাগ হিসেবে ধরে নিব। ব্যাগ বলতে আমরা কোন ব্যাগকে বুঝবো, আরএমএস ব্যাগকেই বুঝবো। এবার আসো, আমাদের এখানে যে গ্যাসগুলা, এই গ্যাসগুলা কি করে, সেই গ্যাসগুলা যখন এখানে ভিতরে দৌড়াদৌড়ি করে, আমরা বলি হচ্ছে ভাই একটা পাত্রের মধ্যে গ্যাস রাখছি, তো গ্যাসগুলো কি করে ভাই, দৌড়াদৌড়ি করে। তো গ্যাসগুলো যদি দৌড়াদৌড়ি করে, তারা পাত্রের যে দেওয়াল, এই দেওয়ালে ধাক্কা দিবে না, এই দেওয়ালে ধাক্কা দিবে, উপর দেওয়ালে ধাক্কা দিবে, এই দেওয়ালে ধাক্কা দিবে, ওই দেওয়ালে ধাক্কা দিবে, এই দেওয়ালে ধাক্কা দিবে, নিচের দেওয়ালে ধাক্কা দিবে, 6টা দেওয়াল প্রত্যেকটাতে ধাক্কা দিবে। টোটাল যেই পরিমাণ ধাক্কা দিবে, মানে আমাদের প্রেশার ক্রিয়েট করবে, সেই প্রেশারটাকে আমরা বলতেছি পি। এর মানে হচ্ছে এই গ্যাসগুলা কর্তৃক পাত্রের মধ্যে প্রদত্ত প্রেশার হচ্ছে পি। তাহলে পি হচ্ছে কি, পি হচ্ছে এই গ্যাসের কণাগুলা কর্তৃক পাত্রের যে বিভিন্ন দেওয়াল, পাত্রের যে পৃষ্ঠের উপর প্রযুক্ত বল, এবং এই পাত্রের আয়তনটাকে আমরা বলতেছি ভি। এবং এখানে এম মানে হচ্ছে প্রত্যেকটা অণুর ভর, এন মানে হচ্ছে পাত্রের মধ্যে টোটাল অণুর সংখ্যা, কারণ আমরা 1 মোল নিয়ে কাজ করতেছি। সিআরএমএস মানে হচ্ছে আমাদের তার গড় ব্যাগটা। হ্যাঁ, এবার আসো, আমি আবার এই যে এম ইন্টু এন তাকে আমরা বলতে পারি কি, তাকে বলতে পারি ভাইয়া আণবিক ভর। আণবিক ভর যদি বলি, তাহলে আমরা এটার জায়গায় দিতে পারি এম, তাহলে তখন এটা দেখতে এরকম হয়ে যাবে। তখন আমাদের সূত্রটা হয়ে যাবে পিভি ইকুয়ালস টু 1/3 এম সিআরএমএস স্কোয়ার। এবার আমি যদি একটা কাজ করি ভাইয়া, এই ব্যাগ দেখো, আমি যদি ঘনত্ব আনতে চাই, এম এর নিচে বি আনতে হবে। তো আমার এখানে এম আছে, তার নিচে বিটা তো এখানে আছে, এই বিটাকে অপোজিটে নিয়ে এম বাই বি আনলাম, এম এর নিচে বি আনলাম, এই এম বাই বিটাকে আমরা কি বলবো, ঘনত্ব রো বলবো। তো অ্যাকচুয়ালি আমাদের কোন সূত্র লাগে, অ্যাকচুয়ালি আমাদের সূত্র লাগে এটা একটা আমার সূত্র হিসেবে কাজ করে, মানে ম্যাথ করার সময় লাগে সূত্র হিসেবে। আরেকটা হচ্ছে এটা আমার সূত্র হিসেবে ম্যাথ করার সময় কাজে লাগে। এবার তোমাদেরকে গত ক্লাসে আমি দুইটা জিনিস বলছিলাম। একটা হচ্ছে যদি অণুর জন্য হয় যদি একটা মৌলের জন্য হয়, এক মৌলের জন্য আমরা মনে আছে না আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছিলাম, পিভি ইকুয়ালস টু আরটি। এটা কার জন্য পড়ছিলাম, এক মৌলের জন্য। এখানে যে গ্যাস ধ্রুবক আছে সেটা কার জন্য, এক মৌলের জন্য। প্রতি মৌলের জন্য গ্যাস ধ্রুবক হচ্ছে আর। যখন মৌলের সংখ্যা বেড়ে যায় তখন আমাদের এটা হয়ে যায় পিভি ইকুয়ালস টু এনআরটি। দেখো আমাদের সেটা আর গুণ হয়ে গেছে। তাহলে প্রতি মৌলের জন্য কত, আর। তাহলে যদি প্রতি মৌল বলি, তাহলে গ্যাস ধ্রুবক হচ্ছে আর। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রতি মৌল না বলে প্রতি অণু বলি, একটা অণুর জন্য যদি চিন্তা করি, তখন গ্যাস ধ্রুবক কে, একটু কমেন্টে বলো তো শুনি। তাহলে আমি এখানে লিখলাম প্রতি মৌলের জন্য গ্যাস ধ্রুবক, প্রতি মৌলের জন্য গ্যাস ধ্রুবক, যেটা আমরা গত ক্লাসে পড়ছি, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি 8.31 জুল পার মোল পার কেলভিন। আর আমি যদি বলি প্রতি অণুর জন্য গ্যাস ধ্রুবক, সেটা কি, হ্যাঁ সবাই বলতেছো কে, ওকে আমিও বললাম কে। এই কে এর মানটা কত একটু কমেন্টে বলো, এবং কে এর নামটা কি একটু বলো। কে মানে কি এবং কে এর মানটা কত, কমেন্টে বলো। কে মানে কি এবং কে এর নামটা কি। তাহলে কে এর মান কত, আমাদের কে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। এবং এই কেটা হচ্ছে কি, এটাকে আমরা কি ধ্রুবক বলি, এটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। আর এই আরটাকে আমরা কি বলি, এই আরটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক।
আর কেটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.31, একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। আর হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.38 × 10⁻23, একক হচ্ছে জুল পার কেলভিন। ওকে, হ্যাঁ সাবাস, সবার মনে আছে, যাক ভালো কথা। তাহলে সবার মনে আছে, তাহলে এতটুকু আমরা দেখলাম। হ্যাঁ, এতটুকু হচ্ছে ধরতে গেলে আমাদের গত ক্লাসের পড়া। তাহলে আমরা আজকে তোমাদেরকে আলোচনা শিখাবো হচ্ছে শুধুমাত্র এই দুইটা দিয়ে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম পিভি ইকুয়ালস টু 1/3 mn/c RMS²। এবার দেখো mnটাকে আমরা একসাথে করে বড় হাতের m লিখতে পারি, যাকে আমরা বলি আণবিক ভর। তাহলে আমরা যদি এই সূত্রে চিন্তা করি, পি হচ্ছে কি পরিমাণ প্রেসার দিচ্ছে, বি হচ্ছে ভলিউমটা কত, এম মানে হচ্ছে আণবিক ভর, সি আরএমএস মানে হচ্ছে তার আরএমএস ব্যাগটা, বা ব্যাগ বলতে আরএমএস ব্যাগটাকেই বুঝবো। আর যখন আমরা এম এর নিচে ভিটাকে আনলাম, সেটা আনলাম আমি তো জানি, কিন্তু আমার সূত্র তো এটা আনলে এটা রো হয়ে যায়, তখন এটা হয়ে যাবে পি ইকুয়ালস টু 1/3 রো সি RMS²। পি ইকুয়ালস টু 1/3 রো সি RMS²। তাহলে দেখতে আমার এরকম হয়ে যাবে। ওকে, দেখতে আমার এরকম হয়ে যাবে। এখন এসো ভাইয়া তোমাদেরকে, তাহলে আমি একটা কথা বলি ভাইয়া, আমার তাহলে কি 4টা ফর্মুলা লাগতেছে? না, আমার তো ফর্মুলা একটাই, সেখান থেকে আমরা আস্তে আস্তে আনতেছি। হ্যাঁ, আনতেছি। এখন হচ্ছে তোমার পরীক্ষার জন্য ম্যাথের জন্য কোনটা লাগবে? ম্যাথের জন্য আমাদের লাগবে হচ্ছে এই দুইটা। যেই দুইটা আমাদের ম্যাথের জন্য লাগবে সেই দুইটাকে রেখে বাকিগুলোকে আমরা মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি, যে ঝামেলা মনে হবে না। তাহলে আমি এই দুইটাকে মুছে দিচ্ছি। ওকে, আর আমি ডান দিকের অংশটাও মুছে দিব, কারণ ডান দিকের অংশটা আমি লিখছি একটাই কারণে, এখানে কোনটার মিনিংটা কি সেটা বোঝার জন্য। যদিও গত ক্লাসে আমরা এগুলো বলছি, তা আমি ডান দিকের অংশটাও মুছে ফেলতেছি। আর নিচের অংশটা থাকুক, প্রয়োজন হলে মুছে ফেলবো যদি জায়গা লাগে, আর না হয় তোমাদের তো এটা মুখস্থ রাখতেই হবে, কারণ এর প্রত্যেকটা পদে পদে লাগবে, প্রত্যেকটা পদে পদে লাগবে। ম্যাথ করার সময় এই ধরনের ঝামেলায় আমাদের অনেক স্টুডেন্ট পড়ে। ওকে, আচ্ছা আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখি, এদিকে একটু খেয়াল করি। আচ্ছা, এবার আমাদের পরীক্ষা আসে হচ্ছে আরএমএস ব্যাগটা বের করো, আরএমএস ব্যাগটা বের করো। আচ্ছা, আমাকে তোমরা একটু কমেন্টে বলবা, এই থিওরিটা যখন আমরা পড়তেছি ঠিক ওই মুহূর্তে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু আরটি হবে নাকি পিভি ইকুয়ালস টু এনআরটি হবে? একটু আমাকে কমেন্টে বলো তো। আমি যখন এই থিওরিটা পড়তেছি, এই থিওরিটা পড়ার টাইমে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু আরটি হবে নাকি পিভি ইকুয়ালস টু এনআরটি হবে? এটাও আদর্শ গ্যাসের সমীকরণ, ওইটার সমীকরণ, দুইটার মধ্যে আমরা একটু পরে কম্পেয়ার মানে বলতে পারবো যে আসলে সেম কথাই, মানে একটা থেকে আরেকটা আনা যায়। তো আমার কথা হচ্ছে এটা হচ্ছে 1 মোলের জন্য, এটা হচ্ছে n মোলের জন্য। এখন তোমরা একটু আমার কমেন্টে বলো তো কোনটা হবে। কিরে, কেউ বলে যে কে পর কুয়েট, কেউ বলে যে কে পর কিশোর, কেউ বলে যে কে পর কুত্তা, দূর, কে পর হচ্ছে কুচকুচ্চা কালা। যারা পিভি ইকুয়ালস টু এনআরটি পড়তেছো, যারা পিভি ইকুয়ালস টু এনআরটি বলতেছো, আমার খুবই ইচ্ছা করতেছে এটা দিয়ে তোমাদেরকে ঝাড়ি দেওয়ার জন্য। আমার আম্মা এটা বানাই আনছে আমার জন্য, বিছানা ঝাড়ার জন্য। এখন তোমাদেরকে এটা দিয়ে ঝাড়তে ইচ্ছে করতেছে। এই বলো, পিভি ইকুয়ালস টু এনআরটি নাকি পিভি ইকুয়ালস টু আরটি হবে বলো তো? এটা অন্যতম হাতিয়ার। এবার বলো তো দেখি, এখন যদি আমি জিজ্ঞেস করি পিভি ইকুয়ালস টু আরটি ইউজ করবে না এনআরটি ইউজ করবে, এবার আনসার দাও তো। এটার দিকে তাকায় আনসার দাও, এটার দিকে তাকায় আনসার দাও। মাইক চলবে। যারা মাইর খাবে এগুলোর নাম ফাঁস করে দিই। ফাতেহা নীলা 1 নম্বরে মাইর খাবা, আবিদ শাহরিয়ার তুমি 2 নম্বরে মাইর খাবা, নিশাদ তুমি 3 নম্বরে মাইর খাবা, এরপর হচ্ছে তানিশকে মুন্তা খাবে না, অপরাজিতা দাসমৌ তুমি 4 নম্বরে মাইর খাবা, রাকিব তুমি 5 নম্বরে মাইর খাবা, তুর্না শাহ তুমি 6 নম্বরে মাইর খাবা, তারপর হচ্ছে শিয়াম তুমি 7 নম্বরে মাইর খাবা,
কিশোর চৌধুরী তুমি 8 নম্বরে মার খাবা। এই কিশোর তো আরও কাজ করছে, সে এনটাকে লিখছে বড় হাতের, আরটাকে লিখছে ছোটো হাতের, বিটাকে লিখছে ছোটো হাতের, টিটাকে লিখছে ছোটো হাতের। এ তো কিশোরের তো আমি উড়ে দুনা লেভেলের মাইর দিব। এখানে কিন্তু বড় হাত ছোটো হাত ফ্যাক্ট, কিন্তু বড় হাত ছোটো হাত ফ্যাক্ট, কিন্তু উড়া ধুনা লেভেলের মার চলবে, দুরুম দুরুম করে মারবো, দুরুম দুরুম করে। আসো, তবে এদিক থেকে মারার তুলনায় এভাবে ধরে এভাবে মারলে সুবিধা, মাথা বাড়ানো যাবে। আচ্ছা আসি, আমরা ওইদিকে না যাই, আমি বলে রাখি, দেখো বারবার পড়ানোর সময় পড়ছিলাম এই তত্ত্বটা পড়ানোর সময় আমি কয় মোল গ্যাস নিছিলাম? 1 মোল নিছি। তো আমি যদি 1 মোল নিই, তো এখানে যদি আমি ইউজ করার সময় n মোলের সূত্র ইউজ করি, এটা কি আসলে খাটে? খাটে? খাটে তো না। আমি 1 মোলের জন্য করছি মানে এখানে সূত্র 1 মোলেরটা ইউজ করতে হবে। দ্যাট মিনস এখানকার জন্য PV = nRT ইজ পারফেক্ট অ্যান্ড PV = nRT ইজ নট পারফেক্ট, বিকজ এখানে আমাদের 1 মোল, 1 মোলের জন্য, 1 মোলের জন্য। ওকে, এবার আসো। হ্যাঁ, কয়েকজনে বলতেছে, অনেকে বলতেছে আমি কিছু বলি না, আমি এখন খুশি। এগুলোর তো সবার আগে দিব আমি ঘুষি, কারণ এরা কিছু না বলে করে বসে আছে। আসো আমাদের এদিকে। আচ্ছা, একটু আমরা খেয়াল করে দেখি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, দেখো পরীক্ষায় তোমাদেরকে এবার প্রশ্ন করবে RMS বেগ নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে RMS বেগ নির্ণয় করো, CRMS = হোয়াট, অথবা বলতে পারে RMS বেগ কত, RMS বেগ কত, অথবা বলতে পারে মূল গড় বর্গবেগ কত, মূল গড় বর্গ বেগ কত, অথবা বলতে পারে গড় বর্গবেগের বর্গমূল কত, গড় বর্গবেগের বর্গমূল কত, বর্গমূল কত। কারণ মূল গড় বর্গবেগ মানে কি, তুমি গড় বর্গবেগ যেটা ছিল তাকে রুট করে দিছো না, রুট মানে কি বর্গমূল। তো আমরা এখানে সুবিধার্থে শুধু মূল বলি, তো অন্যভাবে বলতে গেলে বলতে হয় এভাবে, গড় বর্গবেগের বর্গমূল, তার উপর বর্গমূল করছি। যে কোনো নামে তাকে ডাকা যায়, যে কোনো নামে তাকে ডাকা যায়। তো আসো তাহলে আমরা এখান থেকে দেখি যে কীভাবে CRMS নির্ণয় করবো। দেখো প্রত্যেকটা এই সূত্র দিয়ে তুমি করতে পারবা, এই সূত্র দিয়ে করতে পারবা। তাহলে আসো, ফার্স্ট অফ অল আমি এখান থেকে CRMS বেগটা বের করি। তাহলে তুমি দেখেই বুঝতে পারতেছো ভাই, PV = 1/3 mCRMS²। তাহলে আমি এখান থেকে যদি CRMS বের করি, তাহলে এখানে দেখো তো CRMS² এটা আসে কি না, 3টা গুণ আকারে গেলে 3PV / m আসে। তো তোমাকে তো CRMS² বের করতে বলে নাই, CRMSটাই বের করতে বলছে। তাহলে তুমি বলতে পারবা CRMS = এদিকে রুট চলে যাবে 3PV / m √/। ওকে, করতে পারবো, যেভাবে করতে পারবো। এবার দেখো আমরা যদি বলি ভাই CRMS বের করলাম, এবার আসো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, আমি তো একটু আগেই বলছি 1 মোলের জন্য PV = আমরা কি বলতে পারি, PV = আমরা RT বলতে পারি। PV বলা যে কথা, RT বলো সেম কথা, PV বলা যে কথা, RT বলো সেম কথা। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো 3PV এর জায়গায় আমরা বলতে পারবো 3RT / m। আর বড় হাতের টি যত জায়গায় দেখবা এই অধ্যায়ে প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবা, এই বড় হাতের টি এর একক কিন্তু কেলভিন, বড় হাতের টি এর একক কি কেলভিন। তাহলে দেখো আমরা RMS বেগের সূত্র পেয়ে গেছি। তাহলে আমরা প্রথমে একটা সূত্র পেয়ে গেলাম, এটা হচ্ছে RMS বেগের সূত্র পেয়ে গেলাম। এবং এটা কার জন্য, এটা হচ্ছে 1 মৌলের জন্য, এটা হচ্ছে 1 মৌলের জন্য, এটা হচ্ছে 1 মৌলের জন্য। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় একটি অণুর জন্য, কার জন্য, একটি অণুর জন্য প্রশ্ন করা হলো, কার জন্য, একটি অণুর জন্য। যদি বলা হয় একটি অণু, তখন কি পরিবর্তন হবে ভাইয়া? সূত্র তো সূত্রই, এখানে যা এখানেও সেম, খালি এখানে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? আরটাকে আমরা বলি গ্যাস ধ্রুবক, কার জন্য, 1 মৌলের জন্য। তো তুমি কার জন্য করবে? একটি অণু, তো একটি অণুর জন্য এটা কি হয়ে যাবে, কে হয়ে যাবে না? তখন আমাদের সূত্রটা হয়ে যাবে এরকম, CRMS = √3, আর এর জায়গায় বসবে KT / m শেষ।
একটি অণুর জন্য CRMS ব্যাগ √3kT/m সূত্রগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম। যদি পরীক্ষায় বলা হয় এক মৌলের জন্য আমি এই প্রসেসে RMS ব্যাগ বের করতে পারবো এই সূত্র দিয়ে, আবার আমি চাইলে একটি অণুর জন্য বের করতে পারবো, তবে এক মোলের জন্য বের করার সময় গ্যাস ধ্রুবক হচ্ছে আর একটি অণুর জন্য বের করার সময় গ্যাস ধ্রুবক হচ্ছে K। অনেক সময় আমি এই প্রশ্নটা আমি বেশি পাই স্টুডেন্টদের থেকে, ভাইয়া বইতে কেন আর ইউজ না করে কে ইউজ করছে, কেন কে ইউজ না করে আর করছে। আমি বারবার ওই জন্য এই কথাটা তোমাদেরকে প্রকাশ করতেছি যে ভাইয়া যদি এক মৌল বলে তুমি 3RT/m ইউজ করবা, আর যদি তোমার একটি অণু বলে তুমি 3kT/m ইউজ করবা। আর এর জায়গায় হচ্ছে m, আর এর জায়গায় হচ্ছে m, আর এর জায়গায় হচ্ছে m। কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা সবার ক্লিয়ার কিনা কইয়ে পেলাও। ওকে, যদি এতটুকু কথা ক্লিয়ার হয় তাহলে আমার নিচের অংশটা আসলে অ্যাকচুয়ালি মুছতেই হচ্ছে। এই যে বারবার আমি এই কথাটা ফোকাস করতেছি কেন, তোমরা এই জায়গায় ভুলটা করো পরীক্ষায়। তো এবার আসো আমাদের এখানে, ভাই যেরকম আমি এই সূত্র দিয়ে বের করতে পারতেছি RMS ব্যাগ, এই সূত্র দিয়ে তো বের করা পসিবল, যে অবভিয়াসলি পসিবল। তো আমরা এই সূত্র দিয়ে যদি করে দেখি তাহলে আমরা এখান থেকে দেখি, তো আমরা এখান থেকে পাবো CRMS স্কোয়ার ইকুয়ালস টু 3p/ρ। এরকম আসে না? এরকম আসে। তাহলে আমি CRMS এর মানটা কোনটা পাবো? CRMS এর মানটা হবে √3p/ρ। তাহলে আমাদের এটা হচ্ছে RMS ব্যাগের ফর্মুলা, তাহলে আমি যদি বলি ভাই RMS ব্যাগের ফর্মুলা কোনটা, ভাই RMS ব্যাগের ফর্মুলা এটাও হইতে পারে, তো আমরা এখন থেকে আর এটা বলবো না। কেন? এটা তো জাস্ট নতুন কোনো সূত্র না ভাই, এই সূত্রের দিকে তাকাইলেই বোঝা যায় একটি অণু বললে এই সূত্র হবে, ঠিক কি না? সো এটা আবার আলাদা করে শেখার কোনো দরকার নেই, আলাদা করে শিখবা এটা এক মৌল বললে আর এক অণু বললে কে। এবার আসো, তাহলে আমি সিম্পলি তোমাকে বলতে পারি এবার ভাইয়া, তাহলে CRMS ব্যাগের ফর্মুলা কোনটা? এটা তিনটা। তাহলে দেখো আমি তিনটা লিখতেছি, CRMS ইকুয়ালস টু √3pv/m। এরপর আমি লিখতেছি CRMS ইকুয়ালস টু হচ্ছে √3RT/m। এরপরে আমি CRMS ব্যাগের ফর্মুলা লিখতেছি হচ্ছে √3p/ρ। তিনটা সূত্র লিখলাম। তাহলে আমি RMS ব্যাগের কয়টা সূত্র লিখলাম? তিনটা। নিচেটাই দেখা যাচ্ছে না, আমি একটু ক্যামেরা পিছনে সরাই দিই। একজনে একটা প্রশ্ন করলো, ভাইয়া কে সমান R/n, তাহলে ভাইয়া কে ইকুয়ালস টু আর কীভাবে হলো? আমি মেরে তোমার ঠ্যাং ভেঙে দিব যদি তুমি বলো কে ইকুয়ালস টু আর। যদি তুমি বলো কে ইকুয়ালস টু আর, আই ডোন্ট কেয়ার, হবে না। এটা সমান আমি বলি নাই, আমি বলছি হচ্ছে যদি তুমি বলো এক মোল হিসাব করা মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য হিসাব করতেছি, আর একটা অণু হিসাব করা মানে একটা অণু হিসাব করতেছি, দুইটা কি সেম হবে না, আনসারও সেম আসবে না। আমি সেম বলি নাই, আমি বলছি হচ্ছে যখন আমি কয়টার জন্য করতেছি, যখন আমি অ্যাভোগাড্রো সংখ্যকের জন্য করতেছি, যখন আমি n সংখ্যকের জন্য আমি ইউজ করতেছি আর। এক মোল মানে তো n সংখ্যক অণুর জন্য ইউজ করতেছি আর। তাহলে একটির জন্য কত হবে? R/n। এই একটির জন্য যেটা পাচ্ছি তাকে আমি বলতেছি কে। তাহলে একটার জন্য যা n সংখ্যকের জন্য, এক মোলের জন্য তো তা না। এই দুটো সমান বলি নাই, বলছি যখন পরীক্ষায় বলতেছে এক মৌল তখন হচ্ছে আর, যখন বলতেছি একটি তখন এটা n ভাগের 1 ভাগ হয়ে যাবে, কারণ যতটা তত ভাগ হয়ে যাবে। আমি যদি বলি একটা আম 5 জনের ভিতরে ভাগ করে দাও, তাহলে 5 জন থাকলে সেটা 5 জনই মিলে খাবে। এখানে হচ্ছে আমার এই আরটা
6.02 × 10⁻23 সংখ্যক অণু মিলিজিলি খাচ্ছে। এখন যখন একটার কথা বলবো, একটার ভাগে কতটুকু পড়লো, তার এত ভাগের এত ভাগ, এরকম আর কি। এই বুঝছো না? এই যে কোয়েশ্চেনটা করছিল সে বুঝছো তো? এই দুইটা আমি সমান বলি নাই, আমি বলছি কোন সময় কোনটা ইউজ করব। আর আরেকজনে বলছে ভাইয়া আপনি পিভি ইকুয়ালস টু যে এনআরটি, এই সমীকরণে ভাইয়া আপনি এই যে এনআরকে কি কে ধরছেন না? এনআরকে আমি কে ধরি নেই তো। দেখো এই ছোট হাতের এন আর বড় হাতের এনের মধ্যে পার্থক্য আছে। বড় হাতের এন দ্বারা মিন করতেছে এক মোলে কয়টা অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। আর ছোট হাতের এন দ্বারা মিন করতেছে মৌল সংখ্যা, মৌল সংখ্যা। ছোট হাতের এন, ওই জন্য বলতেছি বড় ছোট আমাদের সমান করা যাবে না, বড়র মজা ছোট দিয়ে পাওয়া যাবে না। তাহলে আমাদের ছোট হাতের এন মান হচ্ছে মৌল সংখ্যা, বড় হাতের এন মান হচ্ছে কি? আমাদের বড় হাতের এন মান হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। একজনে বলবো ভাই পি এর বদলে আর কিভাবে আসছে? পি এর বদলে আর আসে নাই তো, পিভি এর বদলে আর টি আসছে। এই যে পিভি ইকুয়ালস টু আর টি, আদর্শ গ্যাসের সমীকরণ, একেবারে শুরু থেকে পড়ছিলাম। হ্যাঁ, আশা করি আনসার পাইছো। এই সবাইকে আনসার পাইছো কিনা? এই সবাই আনসার পাইছো কিনা? যারা কোয়েশ্চেন করছিলা সবাই আনসার পাইছো কিনা? এবার তোমাদেরকে বলি ভাইয়া, পরীক্ষায় আমাদের আরএমএস ব্যাগ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়, এবং তুমি তোমার কলেজ লাইফের যত এক্সাম দিবা, কোনো না কোনো এক্সামে 100% কনফার্ম অন্তত এমসিকিউতে আরএমএস ব্যাগ বের করার একটা প্রশ্ন, আরএমএস ব্যাগ বের করার একটা ম্যাথ পাবা, আরএমএস ব্যাগ বের করার একটা ম্যাথ পাবা। আচ্ছা, এবার আসো তাহলে আমরা এখানে ইউজ করি ভাইয়া। আমি প্রথমত আসি কোনটা কোন সময় ইউজ করব। সিম্পল কথা হচ্ছে এটা তখনই ইউজ করব যখন ফি বি গিভেন। পিভি গিভেন এর মানে প্রেশার এবং ভলিউম দেওয়া থাকলে এই সূত্র দিয়ে করতে হবে। আর এটা যখন করব তখন হচ্ছে আর গিভেন। তুমি বলতে পারো ভাইয়া কেন আর গিভেন, টি কেন গিভেন না? টি দেওয়া থাকতে, সরি আর গিভেন না, টি গিভেন। টি গিভেন আর এর মান তো আমরা মুখস্থ জানি, আর এর মান তো মুখস্থ জানি, টি গিভেন। যদি প্রেশার ভলিউম দেওয়া থাকে এই সূত্র দিয়ে বের করব, যদি আমাদের টেম্পারেচার দেওয়া থাকে এই সূত্র দিয়ে বের করব। আর যদি আমাদের ঘনত্ব দেওয়া থাকে, ফি এবং রো দেওয়া থাকে, রো গিভেন থাকে, তখন আমরা এটা করব। আর এগুলো সবগুলো মোলের জন্য, মোল না বলে অণু বললে 100% কনফার্ম এই সূত্র অণুর জন্য। অণুর জন্য অনলি একটাই ফর্মুলা, এই ফর্মুলা। বলো আমরা আরএমএস ব্যাগের আর কোনো ফর্মুলা নাই, শুধুমাত্র এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা আরএমএস ব্যাগ বের করতে পারবো। এই তিনটে সূত্র তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, যে আরএমএস সমান √3 পিভি ডিভাইড বাই এম, আরএমএস সমান √3 আরটি ডিভাইড বাই এম, আরএমএস সমান 3 পি ডিভাইড বাই রো, 3 পি ডিভাইড বাই রো। মোহাম্মদ আবিদ শাহরিয়ার ভাই, আর এর জায়গায় এম কীভাবে হলো? কই আর এর জায়গায় এম কই হয়েছে? আর এর জায়গায় তো আমি এম দেখতেছি না, এম এর জায়গায় এমই আছে। আচ্ছা, তাহলে আমাদের এইভাবেই আমরা এই যে এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে কী জন্য? ম্যাথ করার জন্য। ম্যাথ করার জন্য এই সূত্রগুলো মুখস্থ রাখবো। ওকে, এতটুকু মনে থাকবে কি না? এতটুকু মনে থাকবে কি না? তো এখান থেকে আমি আবার আরেকটা কথা তোমাদেরকে বলবো, তো সেটা আমি উপরে বলি। আমি সূত্র তো বলে ফেলছি, সূত্রগুলো নিচে লিখে আছে, সেখান থেকে আমি তোমাকে বলতে পারি কি, যে এখান থেকে যেমন ম্যাথ করার সময় আরও বিভিন্ন টাইপসের আসতে পারে। সরাসরি তোমাকে যদি আরএমএস ব্যাগ নিয়ে কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে তুমি এই সূত্রগুলো দিয়ে করে ফেলতে পারবা। কিন্তু অনেক সময় দুইটা গ্যাসের আরএমএস ব্যাগের মধ্যে কম্পেয়ার করতে বলে, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার। তাহলে আমি আবারও বলতেছি, এটা হচ্ছে একটা গ্যাসের জন্য আরএমএস ব্যাগ বের করতে বললো, আর আরেকটা প্রশ্ন করা হয় দুইটার মধ্যে কম্পেয়ার, দুইটা গ্যাসে কম্পেয়ার। পরীক্ষায় ম্যাথ যেভাবে আসতে পারে, আমরা ম্যাথ করাবো, দুইটা গ্যাসে কম্পেয়ার, দুইটা গ্যাসে কম্পেয়ার করা হয়। তো দুইটা গ্যাসে যখন আমরা কম্পেয়ার করব, তো কম্পেয়ার করতে গেলে যেমন ফর এক্সাম্পল আমাদের এরকম CRMS ইকুয়ালস টু, আমরা জানি কত? আমরা জানি হচ্ছে এটা সমান √3 RT ডিভাইড বাই M। একটু খেয়াল করে দেখো, এখানে 3 RM এগুলো সবগুলো কি কনস্ট্যান্ট না?
যদি এগুলো সবগুলো কনস্ট্যান্ট হয় তাহলে নিশ্চয়ই তুমি এখান থেকে বলতে পারবা না CRMS ইজ প্রপোর্শনাল টু √T। এখান থেকে এই এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট। কোনো একটা গ্যাসের আরএমএস বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। কোনো একটা গ্যাসের আরএমএস বেগ বর্গমূলের সমানুপাতিক, এটা লিখে রাখতে হবে। এই যে আমরা নোট করে লিখে রাখবো এটা সুন্দর করে। কোনো গ্যাসের আরএমএস বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এরকম ভিতর থেকে প্রশ্ন চলে আসতে পারে। তারপর আবার এখান থেকে আসতে পারে, মনে করো আমাদের দুইটা গ্যাস আছে, এই প্রথম গ্যাস হচ্ছে এটা আর দ্বিতীয় গ্যাস হচ্ছে এটা হচ্ছে গ্যাস 1, এটা হচ্ছে গ্যাস 2। সৃজনশীলে যেরকম আসতে পারে। তো প্রথম গ্যাসের CRMS বেগটা মনে করো CRMS নাম দিলাম হচ্ছে 1। প্রথম গ্যাসের তাপমাত্রা হচ্ছে T1। দ্বিতীয় গ্যাসের আরএমএস বেগটাকে আমরা বলতেছি CRMS 2 আর তাপমাত্রাকে দিলাম T2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যেহেতু CRMS ইজ প্রপোর্শনাল টু √T, তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারবো CRMS 1 ডিভাইড বাই CRMS 2 ইকুয়ালস টু √T1 ডিভাইড বাই T2। এটা ফর্মুলা। দেখবো পরীক্ষায় এই 4টা ইনফরমেশনের মধ্যে যে কোনো 2টা দেওয়া থাকবে। যেমন এখানে তাপমাত্রা দেওয়া আছে, এখানে আরএমএস বেগ দেওয়া আছে, এই গ্যাসের আরএমএস বেগ দেওয়া নাই। এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। এই সূত্র কোত্থেকে পাইছি? এই যে এই রিলেশন থেকে, আরএমএস বেগ পরম তাপমাত্রা সমানুপাতিক। তো এইভাবে আসতে পারে। তো এইভাবে আসে শুধুমাত্র তাপমাত্রা থেকে, অন্য কোনোটা থেকে আসে না। ওই কারণে তাপমাত্রাটা আমি দেখাই দিলাম ম্যাথ করার সুবিধার্থে। হ্যাঁ, ম্যাথ করানোর সময় আমরা এগুলো সব পাবো। তো তাহলে আরএমএস বেগ 1 ডিভাইড বাই আরএমএস বেগ 2 ইকুয়ালস টু √T1 ডিভাইড বাই T2। এবং এটা কিন্তু অবশ্যই এই টিটা কিন্তু পরম তাপমাত্রা, তার কিসের সমানুপাতিক? বর্গমূলের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সো এই ভুলটা করা যাবে না। সমানুপাতিকও না, বর্গের সমানুপাতিক করতে না, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। এতটুকু ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, স্ক্রিনশট তুলে নাও, সমস্যা নেই। বলো এতটুকু ক্লিয়ার কিনা বলো। তাহলে আরএমএস বেগ রিলেটেড সব কিছু আমাদের শেষ। এবার আমরা করবো হচ্ছে গতিশক্তি রিলেটেড। মানে এখান থেকে গতিশক্তি নিয়ে প্রশ্ন আসলে কি আসতে পারে সেটা আমরা দেখবো। আরএমএস বেগ রিলেটেড সব কিছু আমাদের শেষ। দেখো আমি কিন্তু জিনিসগুলো এমনভাবে বলতেছি যাতে করে ম্যাথে তোমার আনাসে কানাসে প্রবলেমগুলো না হয়। ম্যাথ আমরা করব। দেখো ফিজিক্স 4-এ যদি তুমি বেসিকটা ক্লিয়ার না করো তাহলেও ঝামেলা, আবার বেসিক ক্লিয়ার করে যদি ম্যাথ না পারো তাহলেও ঝামেলা। এখানে তোমাকে বেসিক অ্যান্ড ম্যাথ বোথ দুইটাতেই তোমাকে এক্সপার্ট হইতে হবে। ইউনিটি এক্সপার্ট এভরিওয়ান, সব কিছুতে এক্সপার্ট হতে হবে। আর বেসিকটা ক্লিয়ার থাকলে অনেক সুবিধা। এই যে দেখো আমি তোমাকে আনাচে কানাচে সবগুলো কথা বলে দিচ্ছি। ম্যাথে গেলে এই ধরনের ঝামেলাগুলোতেই তুমি পড়বা। ইনশাল্লাহ তোমাদের সেটা হবে না। আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। আরেকটা কথা বলে রেখে, আমরা সেকেন্ড পার্টটা আজকে শেষ করবো বলছিলাম, কিন্তু চিন্তা করলাম যে আজকে শেষ করলে তোমাদের একটু বেশি প্রেশার হয়ে যাবে। তো সেই জন্য এটা আমরা শেষ করবো হচ্ছে কালকে। কারণ হচ্ছে আমি দেখলাম ওইখানে একটা প্রমাণ আছে, তো সেটা বুঝাইতে গেলে অনেকক্ষণ টাইম চলে যাবে, ঝামেলা। ওই কারণে আমরা চিন্তা করলাম আজকে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলবো। ওটার বদলে অনেকগুলো এই রিলেটেড ম্যাথ করে ফেলবো। মানে এই পর্যন্ত যত ক্লাস হচ্ছে সবগুলো ক্লাস রিলেটেড অনেকগুলো ম্যাথ সৃজনশীল করবো আজকে। আর হচ্ছে আগামী ক্লাসে আমরা সেটা ফিনিশিং দিব। এরপরের ক্লাস থেকে আমাদের শুরু হবে কি, আমাদের এই যে লাস্ট টপিক্স মানে হচ্ছে জলীয় বাষ্প নিয়ে শুরু হবে। ওইটা পড়ালে আমাদের অধ্যায় শেষ। আর আমরা আগে বলছিলাম ফিজিক্সে ফার্স্ট ব্যাপারে হচ্ছে তোমার প্রথম দিকের অধ্যায়গুলো পড়াইতে একটু টাইম লাগে, পরের দিকেরগুলোতে খুব একটা টাইম লাগে না। কারণ ওই প্রথম দিকের বেসিকগুলো প্রত্যেকটা আনাচে কানাচে লাগে। আর তখন তোমরা মাত্র ইন্টারভিউ উঠছো। আচ্ছা হ্যাঁ, একজন প্রশ্ন করলো, বিএ মরিয়ম T1 বাই T2-র আগে এই সমান চিহ্ন কেন দিলেন? রে মাইর দিব, মায়ের। আচ্ছা আসো, এটা যদি বলা লাগে, হ্যাঁ বলা লাগলে বলবো। আসো, তো এখানে অ্যাকচুয়ালি কি বলছে? CRMS ইজ প্রপোর্শনালিটি কি √T না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো না CRMS ইকুয়ালস টু K ইন্টু √T না? এর মানে হচ্ছে CRMS ডিভাইডেড বাই √T ইকুয়ালস টু কি ধ্রুবক না? তো এখান থেকে আমরা বলতে পারি না প্রত্যেকটা ক্ষেত্রে CRMS ডিভাইড বাই √T ধ্রুবক। তো প্রথম গ্যাসের জন্য CRMS 1 ডিভাইড বাই T1 ধ্রুবক।
এই যে এটার জন্য CRMS1 ডিভাইড বাই রুট ওভার T1 ধ্রুবক, এটার জন্য CRMS2 ডিভাইড বাই রুট ওভার T2 ধ্রুবক। তাহলে আমি এখান থেকে বলে ফেলতে পারি CRMS1 প্রথম গ্যাসের জন্য CRMS1 ডিভাইডেড বাই রুট ওভার T1, তার আরএমএস বেগ তার তাপমাত্রার বর্গমূল, দুইটার অনুপাত ধ্রুবক, এটাও ধ্রুবক পরেরটাও ধ্রুবক, তাহলে CRMS2 ডিভাইড বাই রুট ওভার T2। তো এখান থেকে আমি সুন্দর করে লিখতে পারি CRMS1 ডিভাইডেড বাই CRMS2 ইকুয়ালস টু রুট ওভার T1 ডিভাইড বাই রুট ওভার T2। বিবি মরিয়ম আনসার পাইছো কিনা বলো? বিবি মরিয়ম তোমার প্রশ্নে আনসার পাইছো কিনা? দেখছো মানে বোঝানো শুরু করছি আর এবার বলে যে মাঝখানে বুঝে গেছি আর বুঝাইন না, বলো একটু বুঝছি কিনা? ওকে আচ্ছা, তাহলে আমাদের এই রিলেটেড সবগুলো শেষ। এবার আমরা করবো হচ্ছে গতিশক্তি রিলেটেড। এবার আমরা করবো হচ্ছে গতিশক্তি রিলেটেড। আচ্ছা এবার আসি, তাহলে আমাদের আরএমএস এর সব কিছু আমাদের শেষ। এবার আসো এখান থেকে তোমাদের গতিশক্তি বের করাবো, গতিশক্তি বের করা শিখাবো কিভাবে গতিশক্তি বের করব। হ্যাঁ, গ্যাসের যে অণুগুলোর গতিশক্তি কিভাবে বের করব। হ্যাঁ, তো আমি তোমাদেরকে এখানে একটু বলে রাখি, আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি? গতিশক্তি ইকে ইকুয়ালস টু আমরা জানি হাফ mv²। তাহলে যে কারো গতিশক্তি যদি বের করতে যাই তাহলে হাফ ইন্টু তার ভর ইন্টু তার ব্যাগের বর্গ। এখানে গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর যে অণুগুলো তাদের ভর বলতে আমরা তাদের ব্যাগ বলতে আমরা আরএমএস ব্যাগটাকেই মিন করতেছি। সো এখানে ভ্যালোসিটি মিন্স আরএমএস ভ্যালোসিটি। ভর কারটা নিব যার জন্য বের করব তার জন্য। যেমন আমি যদি বলি 1 মৌলের জন্য গতিশক্তি, 1 মৌলের জন্য যদি আমি গতিশক্তি ইউজ করি সেই গতিশক্তি হবে ইকে সমান হাফ mv², হাফ ইন্টু এম। এম মানে কি? ভর। কার ভর নিব? অ্যাকচুয়ালি খেয়াল করো, কার ভর নিব? অবভিয়াসলি ভাইয়া যার গতিশক্তি তার ভর। কার গতিশক্তি? 1 মৌলের গতিশক্তি। তো 1 মৌলের গতিশক্তি হলে 1 মৌলের ভর কার সমান? আণবিক ভরের সমান। তাহলে আণবিক ভর ইন্টু ব্যাগ তো আরএমএস ব্যাগই স্কোয়ার। এবার যদি বলা হয় 1 মৌলের জন্য হচ্ছে এটা। এবার যদি বলা হয় একটি অণুর জন্য গতিশক্তি, সেটাকে আমরা সাধারণত ইকে প্রাইম দ্বারা প্রকাশ করি। তাহলে একটি অণুর জন্য গতিশক্তি মানে কি ভাইয়া? একটি অণুর জন্য গতিশক্তি মানে হচ্ছে হাফ, ভর বলতে এবার কার ভর? একটি অণুর ভর, যার গতিশক্তি তার ভর। একটি অণুর গতিশক্তি বের করতেছি, একটি অণুর ভর। একটি অণুর ভর হচ্ছে ছোট হাতের এম, আর 1 মোল মানে হচ্ছে বড় হাতের এম আণবিক ভর, আর একটি অণুর জন্য ছোট হাতের এমটা ইউজ করতেছি। সো এখানে আমাদের আরএমএস ব্যাগ CRMS²। সো এটা হচ্ছে একটি অণুর জন্য গতিশক্তি। আর একটি অণুর যে গতিশক্তি এটাকে আরেকটা নাম দেওয়া হয় গড় গতিশক্তি। গড় গতিশক্তি। কিন্তু আসল কথা হচ্ছে কি দেখো, আসল কথা হচ্ছে তাহলে আমি 1 মোলের জন্য গতিশক্তি হলে দেখতে এরকম, একটি অণুর জন্য বা গড় গতিশক্তি হলে দেখতে এরকম। কিন্তু এই সূত্রগুলো দিয়ে তোমাকে কখনো ম্যাথ করা লাগবে না, কারণ পরীক্ষায় এর মানে এই নয় যে পরীক্ষায় গতিশক্তি বা গড় গতিশক্তি বের করতে বলবে না, বলবে, কিন্তু এই ইনফরমেশানগুলো দেওয়া থাকবে না। ইনফরমেশান দেওয়া থাকবে টেম্পারেচার এত, এখানে টেম্পারেচার লাগে না। সো আমাদের সেই জায়গায় নক করতে হবে। আসো আমরা সেই জায়গায় নক করি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 1 মোলের জন্য গতিশক্তি দেখতে এরকম, আর একটি অণুর জন্য গতিশক্তি দেখতে হচ্ছে এরকম। এবার আসো সেই ইনফরমেশন আমরা এখানে ইউজ করব। আমার আর পরের সূত্রটা আমাদের আর লাগবে না। আমাদের গতিশক্তির জন্য শুধুমাত্র একটা সূত্রই লাগবে, একটা সূত্রই যথেষ্ট। আবিদ স্যার হিয়ার, হোয়াই আরএমএস কেন সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আসো আমি গতিশক্তি নিয়ে আলোচনা করব, 1 মোলের গতিশক্তি নিয়ে। কার জন্য?
এক মোলের জন্য। তাহলে আসো 1 মোলের জন্য গতিশক্তি যদি বের করি, ভাইয়া আমি এখানে গতিশক্তি আনতে চাচ্ছি। আচ্ছা, এখানে যদি গতিশক্তি আনতে চাই তাহলে আমার কি লাগবে? আমার হাফ এম সি আর এম এস হোল স্কোয়ার লাগবে। সি আর এম এস হোল স্কোয়ার আছে, এমও আছে, নাই যেটা তার নাম হচ্ছে হাফ। সো আমরা এখান থেকে এভাবে বলতে পারি না, ফি ভি ইকুয়ালস টু, আমি এখানে তো আমাদের 1/3 এম সি আর এম এস স্কোয়ার আছে, ভালো করে খেয়াল করো। তো আমি কি করলাম, আমার একটা হাফ লাগবে, তো আমি এখানে একটা হাফ নিয়ে চলে আসলাম, অর্থাৎ এটা 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে আবার 2 দ্বারা গুণ করে দিতে হবে না? হ্যাঁ জি ব্যাক করে দিতে হবে। এখন তুমি এই জায়গায় যে ব্যাপারটা দেখলা, এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে আমরা যেটা বলবো তার নাম হচ্ছে, তার নাম হচ্ছে গতিশক্তি। কোন গতিশক্তি? যে উপরে গতিশক্তি। তাহলে পিভি ইকুয়ালস টু আমরা বলতে পারি 2/3 EK গতিশক্তি। তাহলে এই গতিশক্তির মানটা কত হবে? 3টা গুণ হবে। তাহলে গতিশক্তি EK সমান হচ্ছে 2/3টা অপোজিটে গেলে কি হয়ে যাবে? 3/2 PV। কার জন্য করছিলাম? 1 মোলের জন্য। 1 মোলের জন্য EK সমান আমাদের PV সমান কি বলতে পারি? PV সমান বলতে পারি RT। তাহলে আমাদের দেখো অলরেডি বের হয়ে গেল। যদি পরীক্ষায় আমাদের প্রেশার এবং ভলিউম দেওয়া থাকে, এটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা 3/2 PV। আর যদি পরীক্ষায় টেম্পারেচার দেওয়া থাকে, এটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা 3/2 RT। এটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা 3/2 RT। এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা 3/2 RT। এখন ভাইয়া গতিশক্তির ফর্মুলা 3/2 RT, এই যে 3/2 RT এটা কার জন্য? ভাইয়া EK সমান 3/2 RT, বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা RT। এখান থেকে আমি একটা ইনফরমেশান দিব তোমাকে। সেই ইনফরমেশানটা হচ্ছে, এই 3/2 যদি কনস্ট্যান্ট হয়, ভাইয়া এই 3/2 যে রাশিটা, এই রাশিটা পুরোটা কনস্ট্যান্ট না, এটা ধ্রুবক না। তাহলে আমি এখান থেকে নিশ্চয়ই বলতে পারবো গতিশক্তি EK ইজ প্রপোর্শনাল টু T। তাহলে আমরা বলতে পারবো গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সরাসরি সমানুপাতিক। গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে আমি চাইলে বলতে পারবো একটা গ্যাস আছে CQতে, মনে করে আসলো, তার গতিশক্তি হচ্ছে EK1, তার টেম্পারেচার হচ্ছে T1। আর একটা গ্যাস আছে, তার গতিশক্তি হচ্ছে EK2, তার টেম্পারেচার হচ্ছে T2। তাহলে এটা হচ্ছে গ্যাস 1, এটা হচ্ছে গ্যাস 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এই যে EK ইজ প্রপোর্শনাল টু T, এখান থেকে আমরা বলতে পারি EK1/EK2 ইকুয়ালস টু T1/T2। এভাবে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। তাহলে দেখো EK1/EK2 ইকুয়ালস টু T1/T2, EK1/EK2 ইকুয়ালস টু T1/T2। আগে বলো এটা বুঝছো কিনা, বলো আগে বলো এটা বুঝছো কিনা, আমরা এটা বুঝছি কিনা বলো। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ওকে, আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করো। আমাদের এই আমি দেখা ছোটোখাটো বিষয়গুলো বলতেছি কেন, এগুলো তো বইতে আর লেখা থাকবে না এইভাবে, কিন্তু আমাকে ফোর্স ক্রিয়েট করে বলতে হচ্ছে কেন, কারণ সৃজনশীলে তোমাকে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে। তাহলে আমরা দেখলাম গ্যাসের গতিশক্তি, এই দুটোর মধ্যে পার্থক্য করিও। দেখো RMS বেগ কিন্তু পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, আর আমাদের গতিশক্তিটা কিন্তু পরম তাপমাত্রার সমানুপাতিক। এবার আসো, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হবে পরম শূন্য তাপমাত্রায়, দেখো খুব সুন্দর একটা কোয়েশ্চেন, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত? গতিশক্তি ও
আরএমএস বেগ কত? কোন তাপমাত্রায়? পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে কোন তাপমাত্রা ভাইয়া? -273.15 ডিগ্রি সেলসিয়াস, অথবা যাকে আমরা সোজা বাংলায় বলি 0 কেলভিন। তাহলে আমরা বলতে পারি ভাইয়া গতিশক্তি ই কে সমান 3/2 RT। যদি বলি পরম শূন্য তাপমাত্রা 3/2, আর এর মান যাই হোক, টি এর মান 0, দ্যাট মিনস 0 হয়ে যাচ্ছে। তাহলে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত? 0। এর মানে আচ্ছা, গতিশক্তি 0 মানে কি? গ্যাসের কণাগুলো কি গতিশীল? অণুগুলো কি গতিশীল? না ভাইয়া, গতিশীল না। তারা যদি গতিশীল হইতো তাহলে গতিশক্তি থাকতো। এর মানে পরম তাপমাত্রায় গ্যাসের অণুগুলো একেবারে গতিহীন থাকে পরম শূন্য তাপমাত্রায়। একইভাবে তুমি আরএমএস যদি বের করো, তোমাদেরকে পড়াইছি CRMS সমান হচ্ছে √3RT/m। খেয়াল করে দেখো, টি এর মান যদি 0 বসাও, এখান থেকে আনসার 0 আসবে, কারণ পরম শূন্য তাপমাত্রায় কোনো ব্যাগই নাই, কোনো গতিশক্তি নাই। তাহলে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুর ব্যাগগুলো কেমন হয়? 0 হয়। মোস্ট ইম্পর্টেন্ট, কোন তাপমাত্রায় গ্যাসের অণুর ব্যাগ 0 হয়? পরম শূন্য তাপমাত্রায়। কোন তাপমাত্রায় গ্যাসের অণুর গতিশক্তি 0 হয়? পরম তাপমাত্রায়। গতিশক্তি কেন পরম তাপমাত্রায় 0 হয়? এই যে ব্যাখ্যা। ব্যাগ কেন পরম তাপমাত্রায় 0 হয়? এই যে ব্যাখ্যা। বলো আমরা একটু বুঝছি কিনা? মোহাম্মদ আবিদ শারিয়ার, অসম্ভব, এটা হয় না। পরম শূন্য কীভাবে হয়? আমাদের সর্বনিম্ন যে তাপমাত্রা আমরা মেজারমেন্ট করি সেটা পরম শূন্য তাপমাত্রা। যদি আগের ক্লাসগুলো করে থাকো তোমরা জানো যে পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা থেকে কম আমরা কাউন্ট করি না। হ্যাঁ, এখন প্রথম কথা হচ্ছে, তুমি আমাকে এই প্রশ্নটা বলতে পারো, ভাই পরম শূন্য তাপমাত্রায় তো গ্যাসের কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, অস্তিত্ব থাকে না, ওই কারণে আমাদের ম্যাথমেটিক্যালি শূন্য। কারণ এর আগেই তো এরা কি হয়ে যায়, গ্যাসগুলো আর গ্যাস থাকে না, তরল হয়ে যায়, যাকে আমরা বলি সংকট তাপমাত্রা। সো ওটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। জাস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, পরম শূন্য তাপমাত্রা যদি তাদেরকে নেওয়া সম্ভব হইতো তাহলে তার গতিশক্তি কত হইতো? 0 হইতো, গাণিতিকভাবে প্রমাণিত। ওকে, এবার আসো তোমাদেরকে এখান থেকে আরেকটা কথা বলি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি, দেখো এখন তোমাকে একটু অন্যভাবে আমি সামারি করে দিই। গতিশক্তির সামারিটা একটু অন্যভাবে করে দিই। গতিশক্তির সামারি তোমাকে আমি একটু অন্যভাবে করে দিব। দেখো, গতিশক্তির সামারি করে দিচ্ছি তোমাকে আমি, মনোযোগ দিয়ে খেয়াল করো। গতিশক্তির সামারি করে দিচ্ছি তোমাকে আমি, গতিশক্তির সামারি করে দিচ্ছি কিন্তু আমি। ওকে, প্রথম কথা হচ্ছে এক মৌলের জন্য গতিশক্তি, এক মৌলের জন্য যদি গতিশক্তি বের করতে যাই, ফর্মুলা হচ্ছে EK = 3/2 pV। এখানে 3/2 এর জায়গায় 5/2 বা 6 হইতে পারে, 6/2 হইতে পারে। সেটা স্বাধীনতার মাত্রা নামক একটা টার্মের উপর ডিপেন্ড করে। অলরেডি স্বাধীনতার মাত্রার তোমাদেরকে আমি একটা ভিডিও দিছিলাম, সো যারা পাও নাই তারা আমার থেকে নিয়ে নিও, বা আমি এখনই আবার গ্রুপে দিয়ে দিব। সেটা স্বাধীনতার মাত্রা। একজনও বললো ভাইয়া আবিদ শারিয়া টি সেলসিয়াসে দিলেন যে, এই কোথায় সেলসিয়াসে দিছি? আমি বলছিলাম পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা বলি 0 কেলভিন। আমি কেলভিনে বসাইছি, ওই জন্য 0 বসাইছি। সেলসিয়াস হলে তো এটা বসাইতাম। আজানটা শেষ হোক।
ওকে, আজান শেষ, এবার আমরা শুরু করি। এবার আসো, আমি জিনিসটা তোমাকে সুন্দর করে গুছাই দিই একটু, হ্যাঁ, তোমাকে সুন্দর করে গুছাই দিই। প্রথম কথা হচ্ছে এক মোলের জন্য গতিশক্তি যে এটা, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর একটি অণুর জন্য গতিশক্তি যে এটা তোমরা খুব ভালো করেই জানো। আর একটি অণুর গতিশক্তিকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে গড় গতিশক্তি। পরীক্ষায় আমাদের ঝামেলা হয় কোন জায়গায়, আপনি আমাদেরকে বারবার বলছিলেন একটি অণুর কথা বললে তাহলে আমরা আরের জায়গায় কে ইউজ করব, কিন্তু আমাদের প্রশ্নে একটি অণু বলে নেই, তাও কেন কে ইউজ করছে? প্রশ্নে একটি অণু বলে নাই, কিন্তু বলার সময় বলছে গড় গতিশক্তি। এই গড় মানে কি? একটার জন্যই। তো সেক্ষেত্রে মাথায় রাখবো গড় গতিশক্তি বললেও কিন্তু সেই কথা, সেম কথা। তা আসো, পরীক্ষায় প্রশ্ন যতভাবে আসতে পারে। প্রথম কথা হচ্ছে একটি মোলের জন্য গতিশক্তি বের করতে বললে আমরা দুইটা ফর্মুলা পাবো, ইকে ইকোয়াস টু 3/2 ফি অথবা 3/2 RT, এই দুইটার যে কোনো ফর্মুলা। প্রেশার ভলিউম যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা, আর যদি আমার টেম্পারেচার দেওয়া থাকে এই ফর্মুলা। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া সবসময় কি আমার এক মোলের জন্যই গতিশক্তি বের করব? না ভাইয়া। আর তুমি চিন্তা করো, এক মোল গ্যাস যে পরিমাণ গতিশক্তি ক্রিয়েট করে, 2 মোল গ্যাস কি তার দ্বিগুণ গতিশক্তি প্রাপ্ত হবে না? 3 মোল গ্যাস কি তার 3 গুণ হবে না? 4 মোল গ্যাস কি তার 4 গুণ হবে না? তাহলে n মোল গ্যাস হলে n গুণ। তাহলে আমাদের যদি কখনো বলা হয় n মোলের জন্য গতিশক্তি হলে একে ইকুয়াল টু 3/2 nRT। দেখো আমি n দ্বারা গুণ করছি, জাস্ট এখানে যা ছিল তাকে n দ্বারা গুণ করছি, সাজের মানে সুন্দর লাগার জন্য nটাকে মাঝখানে লিখছি আর কি। জাস্ট আমি এটাকে n দ্বারা গুণ করছি। এখানে n মানে হচ্ছে মোল সংখ্যা, এখানে n মানে কি? মোল সংখ্যা। এখানে n মানে হচ্ছে মোল সংখ্যা। এবার তাহলে আমাদের পরীক্ষা আমরা কোন ফর্মুলা ইউজ করব? এই ফর্মুলা ইউজ করব প্রেশার ভলিউম হলে, এই ফর্মুলা ইউজ করব 1 মোলের জন্য, এই ফর্মুলা ইউজ করব n মোলের জন্য। যদি n মোল থাকে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আর বিভিন্ন প্রমাণের জন্য বিভিন্ন জায়গায় এই জিনিসটা লাগতে পারে, সেটা হচ্ছে আচ্ছা গতিশক্তিকে আমি এভাবেও লিখতে পারি,
সেই গতিশক্তিটাকে এভাবেও লিখতে পারি। এর মানে এটার জায়গায় যদি আমি এটা বসাই দিই সমস্যা তো নাই। আমার কোথাও দেখা গেছে হাফ এম সি আর এম এস স্কোয়ার আছে, এটা মানে কি মিন করে 1 মোলের জন্য গতিশক্তি। তাহলে এটার জায়গায় যদি আমি 3/2 RT লিখে দিই কোনো সমস্যা তো নাই না ভাইয়া? কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এটা মানে হচ্ছে 1 মোলের জন্য গতিশক্তি, এটাও 1 মোলের জন্য গতিশক্তি। ক্যালকুলেশনের সময় যদি এটার জায়গায় এটা বসাই দিতে হয় বসাই দিব, কোনো সমস্যা নাই। এটার জায়গায় যদি এটা বসানো লাগে বসাই দিব, কোনো সমস্যা হবে না। এটার জায়গায় এটা বসাই দিতে পারবো। যদিও আমাদের আমাদের এই বিভিন্ন প্রমাণের জন্য কাজে লাগবে। একটু পর আমরা কয়েকটা জিনিস দেখাবো, এখান থেকে বয়েল সাথে সূত্রগুলো আনবো, সেখানে এটা বসাই দিলে সরাসরি মিলে যাবে। তো আলাদা করে আর অন্য কোনো কিছু লাগবে না। এবার আসলে সেম কথা এখানে ভাইয়া, একটি অণু যদি বলে, এক মৌলও না বলে একটি অণু বললে আর এর জায়গায় কি বসবে? কে বসবে। বা গড় গতিশক্তি বললে আর এর জায়গায় কে বসলো? 3/2 KT, 3/2 KT। আর অ্যান্টি অণুর জন্য কি হবে? এটা তো একটি অণুর জন্য। তাহলে বলো তো, একটি অণু যেই পরিমাণ গতিশক্তি সৃষ্টি করে, 5টা অণু তার 5 গুণ সৃষ্টি করে, 10টা অণু তার 10 গুণ সৃষ্টি করে। যদি n সংখ্যক অণু নিই অ্যান্টি অণু, তাহলে আমাদের 3/2 NKT হবে। এখানে n মানে কি? এখানে n মানে হচ্ছে অণুর সংখ্যা। এখানে n মানে হচ্ছে অণুর সংখ্যা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে 1 মোলের জন্য। আর n মোল হলে অণুর সংখ্যা n। আর এটা হচ্ছে একটি অণুর জন্য, n সংখ্যক অণু হলে অণুর সংখ্যা n। দেখি n দেখে মনে করি এটা মৌল সংখ্যা। এই সূত্রে n মানে হচ্ছে মৌল সংখ্যা, কারণ nটাকে বাদ দিলে n এর মান 1 বসালে সেটা 1 মোলের জন্য। আর এই সূত্রে nটা হচ্ছে অণুর সংখ্যা, কারণ n এর মান 1 বসালে সেটা একটা অণুর জন্য ফর্মুলা হয়ে যায়। তুমি দেখো n এর মান 1 বসাও, এটা পাবা একটি অণুর জন্য। n এর মান এটা বসাও, 1 বসাও, এটা পাবা একটি মোলের জন্য। সো এখানে n মানে হচ্ছে মৌল সংখ্যা, এখানে n মানে হচ্ছে অণুর সংখ্যা। আর সিমিলারলি আমরা এটা বলতে পারি হাফ এম সি আর এম এস স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি একটা অণুর জন্য গতিশক্তি। আর আমরা একটু আগে দেখছি এটাও একটি অণুর জন্য গতিশক্তি মিন করে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি এটার জায়গায় চাইলে আমরা এটা বসিয়ে দিতে পারি, নট এ সিঙ্গেল প্রবলেম। সো এটা কোনো প্রবলেম না। বলো আমরা একটু বুঝছি কিনা? এতটুকু মাথায় ঢুকাইতে পারছি কিনা? এতটুকু মাথায় ঢুকাইতে পারছি কিনা? ওকে, আচ্ছা আচ্ছা। ও এবার হচ্ছে জোস আইডিয়া। আচ্ছা সিম্পল একটা জিনিস, মানে একটা লজিক দেখি, সেটা হচ্ছে এমন যে অ্যাকচুয়ালি ভাই এই দুটো কি ভিন্ন জিনিস? না, ভিন্ন জিনিসটা একই জিনিস, খালি বেসিকটা ফকফকা ক্লিয়ার থাকতে হয়। সেটা হচ্ছে কি আমি বলি, আচ্ছা তাহলে তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে না ভাইয়া, আচ্ছা আপনি বলতেছেন এই দুইটা আমার সেম জিনিস, খালি একটা অণু দিয়ে করতেছি, একটা মূল দিয়ে করতেছি। আচ্ছা ভাইয়া, এই অণুর সংখ্যা যদি অ্যাভোগাড্রোর সংখ্যার সমান হয়, মানে 6.02 × 10⁻23 সংখ্যক অণুর জন্য যদি করি, কারণ আমি n সংখ্যক অণুর জন্য ফর্মুলা জানি, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর জন্য যদি আমি করি, তো অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানেই তো 1 মোল। তাহলে 1 মোলের সূত্রটা আসার কথা না? এই তোমার মন কি বলে? যদি আমি অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা বসাই, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানেই তো 1 মোল। তাহলে আমাদের এই সূত্রটা এরকম হয়ে যাওয়ার কথা না? এই তোমার মন কি বলে? হওয়ার কথা কি না? হওয়ার কথা কি না? হওয়ার কথা তো? হ্যাঁ হওয়ার কথা। তাহলে আমি দেখি হয় কি না। হইতেই হবে, না হলে তো আমাদের কনসেপ্ট ভুল। দেখি হয় কি না। আমি n সংখ্যকের জন্য করি, আমি যদি n সংখ্যকের জন্য করি, বড় হাতের n মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে আমরা n বলতে বোঝাচ্ছি অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আসে একটু খেয়াল করে দেখো না, আমরা গত ক্লাসে বলছিলাম বোল্টজম্যান ধ্রুবক k মানে হচ্ছে r/n। তাহলে বজ্রগুণন করলে বলা যায় না r = kn? বলা যায় তো? যায়। এবার আছে এই সূত্রে n এর জায়গায় কি হবে? বড় হাতের n হবে, 3/2 বড় হাতের n KT। আর এই যে বড় হাতের n এবং বোল্টজম্যান ধ্রুবক k, এই দুইটাকে গুণ করলে, k এবং n কে গুণ করলে কি হয়? r হয়। তাহলে এটার জায়গায় আমরা r বসাই দিতে পারি। দেখো তো ফর্মুলা কেমন হয়ে গেছে? 3/2 RT। এটা দেখো তো এটার মতো কিনা?
জি ভাইয়া। তাহলে এন সংখ্যকের জন্য যখন বের করলাম তখন এটা কিন্তু 1 মোলের ফর্মুলাটা হয়ে গেছে। সো ফর্মুলা কোনো ভুল নাই, জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা আলাদা করে এদেরকে এক্সপ্লেইন করছি। পরীক্ষায় যদি আমার 1টি মৌলের কথা বলে আমরা এটা করব, 1টি অণু বললে এটা করব, 5টি অণু বললে 5 দ্বারা গুণ করব, এই যে 5 মৌল বললে 5 দ্বারা গুণ করব, এই যে করলাম। একটু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝেছি কিনা বলে ফেলো ভাইয়া, এদিকে দেখো একটু করে ছাইয়া। আচ্ছা, এটা গেল আমাদের ওভারঅল আইডিয়াটা। এবার আসা হচ্ছে আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা যে PV = 1/3 mnc² এই ফর্মুলাটা করতেছি, হ্যাঁ ভালো করে খেয়াল করো। এটা তো ভাইয়া আমাদের যে কি বলে এই সূত্রটা কি আসলে এটাকে আমরা আদর্শ গ্যাসের সূত্র বলতেছি, তবে গতিতত্ত্ব অনুসারে। আর আগে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বলছি বয়েল সালস এগুলাকে, হ্যাঁ এখান থেকে কম্বাইন করে আমরা আবার PV = nRT পাইছিলাম। তাহলে এটা কি ভিন্ন নাকি একই জিনিসের ভিন্ন চেহারা? উত্তর হচ্ছে একই জিনিসের ভিন্ন চেহারা। যদি আমরা দুইটা ভিন্ন সেন্সে চিন্তা করছি কিন্তু এখন দেখবে একই, সেটা হচ্ছে কি আমরা গতিতত্ত্ব দিয়ে যেটা বের করছি সেটাকে এখন দেখাবো ওইখান থেকে বয়েলের সূত্র আনা যায়, ওইখান থেকে সালসের সূত্র আনা যায়, ওইখান থেকে রেনোর সূত্র আনা যায়, ওইখান থেকে আদর্শ গ্যাসের সূত্র আনা যায়। এখন আমরা এই চারটা তোমাদেরকে এনে দেখাবো, ছোট্ট ছোট্ট প্রমাণ। এগুলো অনুধাবনমূলকে আসতে পারে, এগুলা অনুধাবনমূলকে আসতে পারে। আচ্ছা, তাহলে আমি হেডলাইন লিখি, গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র। গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র। সর্বপ্রথম আমরা গতিতত্ত্বের সাহায্যে কি করব? বয়েলের সূত্র করব। তো বয়েলের সূত্র আমরা আগে পাশে লিখে রাখি, জে আর জে মানে তো জানো জেনে রাখা জরুরি। তো জেনে রাখা জরুরি কি আমরা দেখি, আমরা জানি বয়েলের সূত্র কি, আমরা জানি বয়েলের সূত্র মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। তো আমরা বলছিলাম হচ্ছে টি যদি কনস্ট্যান্ট হয়, টি কনস্ট্যান্ট হলে, ভর তো সবসময় কনস্ট্যান্ট নির্দিষ্ট ভরের জন্য সব জায়গায়, তো টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে PV = কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটাকে আমরা বয়েলের সূত্র বলছিলাম, এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বয়েলের সূত্র বলছিলাম। আর এখান থেকে বলা যায় P = 1/V। আসো এখন হচ্ছে এই জিনিসটাই আমাকে আবার প্রমাণ করতে হবে। দেখো বয়েলের সূত্র পড়ার সময় আমরা বলছিলাম বিজ্ঞানে বয়েল এটা বলে দিছে, কীভাবে বলছে? উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলছে যে এই জিনিসগুলো মেনে চলে। এবার দেখি গতিতত্ত্ব আমাকে সেম কথা বলে কি না, আমি দেখি। তো আসো গতিতত্ত্ব থেকে আমরা বলতে পারি PV = 1/3 mnc/RMS²। এটা আমরা নিশ্চয়ই জানি। তাহলে PV = আমরা এখান থেকে বলতে পারি 1/3। এবার দেখো তো আমরা এখানে এই যে এটার জায়গায় আমরা কি লিখতে পারি? mn এর জায়গায় লিখতে পারি বড় হাতের mc/RMS²। আমরা ইজিলি এই জিনিসটা বলতে পারি। এবার আমরা এখানে একটা কথা বলতে পারি, PV = দেখো আমার কিন্তু PV = ধ্রুবক প্রমাণ করতে হবে। এই PV = যে রাশিটা এটাকে আমার ধ্রুবক প্রমাণ করতে হবে, তাই তো? আসো এবার আমি এখানে কি করলাম, 2/3 ইন্টু এখানে লিখলাম 1/2 mc/RMS²। তোমরা খুব ভালো করেই জানো। আর এটাই আমার কি? গতিশক্তি। তাহলে আমি এখান থেকে বলতে পারবো PV = 2/3 ইন্টু গতিশক্তি। এবার আসো বয়েলের সূত্র আমাকে কি বলছে। তাহলে আমি দেখো এই জিনিসটা কোত্থেকে পাইছি, এই লাইনটা পাইছি হচ্ছে আমাদের গতিতত্ত্ব থেকে। তাহলে গতিতত্ত্ব থেকে আমরা পাইলাম কি? গতিতত্ত্বকে পাইলাম PV = 2/3 EK। এখন বয়েলের সূত্রের জন্য সর্বপ্রথম সূত্র হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে ভাইয়া? টেম্পারেচার কনস্ট্যান্ট। এবার আসো টি যদি কনস্ট্যান্ট থাকে, আমরা আগেই বলছিলাম, গতদিন বলছিলাম মনে আছে, কোনো একটা গ্যাসের তাপমাত্রা তার অণুগুলোর গতিশক্তির উপর ডিপেন্ড করে, ঠিক কি না? অণুগুলোর গতিশক্তি বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যায়। আর একটু আগেই তো প্রমাণ করছি
ইকে ইকুয়ালস টু 3/2 nRT। এখান থেকেই বলছিলাম ইকে ইজ প্রপোর্শনাল টু টি। এর মানে তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমলে গতিশক্তি কমে। তাহলে তাপমাত্রা যদি পরিবর্তন না হয় গতিশক্তির কি পরিবর্তন হচ্ছে না ভাইয়া? হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যেহেতু টি কনস্ট্যান্ট, অতএব কোন একটা গ্যাসের গতিশক্তি ইকেও হচ্ছে কনস্ট্যান্ট। স্বাভাবিক। তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয় গতিশক্তিও কনস্ট্যান্ট, কারণ তাপমাত্রা গতিশক্তির সমানুপাতিক। আর সিম্পলি আমরা বলতে পারি তাপমাত্রা বাড়লে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। কেন? অণুগুলোর ছুটোছুটি বেড়ে যায়। তাপমাত্রা কমলে ছুটোছুটি কমে যায়। আর তাপমাত্রার পরিবর্তন না হলে ছুটোছুটির কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। দ্যাট মিনস তাপমাত্রা কনস্ট্যান্ট মানে হচ্ছে তার গতিশক্তি কনস্ট্যান্ট। এবার একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমার এখানে এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট প্রমাণ করা লাগবে না। তো ইকে যদি কনস্ট্যান্ট হয় 2/3 তো এমনিই কনস্ট্যান্ট, 2/3 তো এমনিই কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এই যে ইকে যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 3/2 ইন্টু ইকে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারি ফিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আর ফিভি ইকুয়ালস টু যে কনস্ট্যান্ট, এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তাহলে দেখো গ্যাসের গতিতত্ত্ব থেকে বয়েলের সূত্র নিয়ে আসলাম। পরীক্ষা আসতে পারে গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র ব্যাখ্যা করো। উদ্দীপক সৃজনশীলের 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্নে এই জিনিসগুলো আসতে পারে। অনুধাবনমূলক প্রশ্নে এই জিনিসগুলো আসতে পারে। এই জিনিসগুলো তপন স্যারের বইতে মেবি নাই, ইসাক স্যারের বইতে আছে। তো গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র আমরা ব্যাখ্যা করলাম। এভাবে বয়েলের সূত্রটা নিয়ে এসে দেখাই দিব, শেষ। দ্যাটস এনাফ, যে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি বয়েলের সূত্র। এবং শর্ত ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট ধরেই আমি কার্যাবলী সম্পন্ন করছি। এবং এখান থেকে আরেকটা জিনিস আমাকে শিখে রাখতে হবে, এই যে ফিভিটা হচ্ছে গতিশক্তির 2/3। হ্যাঁ, এটাও আমার সূত্র হিসেবে শিখে রাখতে হবে। ফিভি ইকুয়ালস টু 2/3 ইকে, ফিভি ইকুয়ালস টু 2/3 ইকে আমাদের সূত্র হিসেবে শিখে রাখতে হবে, যদিও আমরা জানি, কারণ এখান থেকেই তো আমরা বলছিলাম ইকে সমান 3/2 ফিভি। তো ইকে সমান 3/2 ফিভি বলার যে কথা, ফিভি সমান 2/3 ফিভি ইকে বলার সেম কথা। সো এটা তেমন ঝামেলার কোনো কিছু না। এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? যে গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র প্রমাণ করে ফেললাম। গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র প্রমাণ করে ফেললাম, যে আমরা এটা গতিতত্ত্বের সাহায্যে বয়েলের সূত্র প্রমাণ করলাম। হ্যাঁ, একটু পরে ছুটি ইচ্ছে, আমরা এটা শেষ করে নিই। 8:26 বাজছে। না, জিনিসটা একটু গুছাই দিই। হ্যাঁ, এখন আর নতুন কোনো কিছু নাই, এখন নতুন কোনো কিছু নাই। আগে বলো আমরা এটা বুঝছি কি না। আচ্ছা, ওকে, যদি ক্লিয়ার হয় এবার আসো গতিতত্ত্বের সাহায্যে চার্লসের সূত্র পড়ব। তাহলে বয়েলের সূত্র বললে পরীক্ষা আমরা এভাবে করে ফেলবো। এবার হচ্ছে গতিতত্ত্বের সাহায্যে চার্লসের সূত্র। চার্লসের সূত্র চার্লসের সূত্রে কী ছিল? আমাদের চার্লসের সূত্র ছিল হচ্ছে আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের চার্লসের সূত্র ছিল প্রেশার কনস্ট্যান্ট। আর আমরা দেখছিলাম হচ্ছে চার্লসের সূত্র বলে প্রেশার কনস্ট্যান্ট হলে তার ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, পরম তাপমাত্রায় চার্লসের সূত্রটা আর কি। তাহলে প্রেশার কনস্ট্যান্ট হলে ভলিউম টেম্পারেচারের সমানুপাতিক, এটাই আমাকে প্রমাণ করতে হবে। খুবই ইজি, কেমনে করতেছি দেখো। আচ্ছা, এখানে একটা কাজ করো তো, আমি যদি একটা অণুর কথা চিন্তা করলে ফিভি ইকুয়ালস টু, আমি এখানে আনি 1/3 এনটাকে এদিকে নিয়ে আসলাম, আর এম সি আর এম এসটাকে এই জায়গায় লিখলাম। আচ্ছা দেখো তো, এখন যদি আমি এখানে একটা কাজ করি, এখানে যদি হাফ নিয়ে আসি, নিশ্চয়ই এখানে 2 আনতে হবে, নিয়ে আসলাম। ওই যে আগের মতো, আগে গতিশক্তি দিয়ে করছি, এবার গড় গতিশক্তি দিয়ে করতেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফিভি ইকুয়ালস টু হচ্ছে, দেখো 2/3 এন পাইলাম, 2/3 এন পাইলাম। বাকি যে টার্মটা দেখতেছ, এই যে হাফ এম ছোটো হাতের এম, কিন্তু দ্যাট মিনস একটা অণু, হ্যাঁ, একটা অণুর জন্য। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে গড় গতিশক্তি, ইকে প্রাইম। আচ্ছা, আমরা একটু আগে শিখছি না গড় গতিশক্তির ফর্মুলা কি বলো তো? ইকে প্রাইম সমান হচ্ছে 3/2 কেটি, ঠিক কি না? জি ভাই, ঠিক। তাহলে আসো সেটা বসাই দিই। ফিভি ইকুয়ালস টু 2/3 এন ইন্টু, এটার ফর্মুলা হচ্ছে 3/2 কে টি।
তাহলে 3 3 চলে গেল, 2 2 চলে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি ভি ইকুয়ালস টু এন কে টি। ওকে, ভালো কথা। ফি ভি ইকুয়ালস টু এন কে টি পেয়ে গেছি। এবার আসো তো, এবার তো আমাদের ফর্মুলা তো হয়ে গেছে। তারা বলে দিয়েছে ফি ভি ইকুয়ালস টু এন কে টি। কার সূত্র ভাইয়া? সালসের সূত্র। কে কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট। তাহলে আমি পেয়ে গেছি ফি ভি ইকুয়ালস টু এন, সরি বড় হাতের এন কিন্তু এটা, এন কে টি। ভালো করে খেয়াল করো, আমার লাগবে বি প্রোশনালিটি, তাহলে আমার বি লাগবে। তাহলে ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি, এটাকে নিচে নিয়ে যাই, এন কে ডিভাইড বাই ফি ইন্টু টি, কারণ আমার বি এবং টি লাগবে, বাকি সবাইকে কনস্ট্যান্ট প্রমাণ করতে হবে। এখানে দেখো তো কার সূত্র? সালসের সূত্র। সালসের সূত্র মানে হচ্ছে ফি কনস্ট্যান্ট, আর এন মানে হচ্ছে কি? এন মানে হচ্ছে ভাই অ্যাভোগাড্রোর সংখ্যা, সেটাও কনস্ট্যান্ট। কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, সেটাও কনস্ট্যান্ট। আর সালস তো বলেই দিছে ফি আমার কনস্ট্যান্ট থাকতেই হবে। তাহলে এই পুরা টার্ম যেটা, এই পুরো টার্মকে চাইলে আমরা ধ্রুবক বিবেচনা করতে পারি, এই পুরো টার্মটাকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি। ভাইয়া অবশ্যই পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু টি, এর মান হচ্ছে বি ইজ প্রপোর্শনাল টু টি, আর এটাকে আমরা বলতেছি সালসের সূত্র। এবং এটা করার সময় একটু খেয়াল করে দেখো, এটা করার সময় কিন্তু আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরছিলাম, যার কারণে এটা পাইছি। বলো বুঝছি কিনা? সালসের সূত্র চলে আসছে। বয়লের সূত্র পেয়ে গেলাম, আমাদের বয়লের সূত্র পেলাম, সালসের সূত্র পেয়ে গেলাম। সালসের সূত্র পেলে রেনোটা আরও ইজি, আর কিচ্ছু করা লাগবে না, এটা করাই আছে। এখান থেকে জাস্ট, এখান থেকে এবার জাস্ট ওইটা বের করবো। কীভাবে করতেছি দেখো, জাস্ট 2 লাইন চেঞ্জ করলে হয়ে যাবে। এটা বুঝছি কি না একটু কুইকলি বলো, এটা কুইকলি বলো। আমরা শেষ করে দিব, এখনই শেষ করে দিব। আজকে ভাবছিলাম ম্যাথ করাবো, আজকে করাবো না, আগামী ক্লাসেই করাবো ম্যাথগুলো, না প্রেশার হয়ে যাবে তোমাদের। এই জিনিসগুলো হচ্ছে, আজকের জিনিসগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, ওই কারণে আমি একটু স্লোলি বলতেছি। এটা কুইকলি রেসপন্স করো। আচ্ছা, এবার যদি তোমাকে সালসি সূত্র না বললে যদি বলা হয় সাপীয় সূত্র, সাপীয় সূত্র, সাপীয় সূত্র, এবার তোমাকে বলা হলো সাপীয় সূত্র, যাকে আমরা বলি রেনোর সূত্র। সাপীয় সূত্রের মানে হচ্ছে আমার কি? ভলিউম কনস্ট্যান্ট, প্রেশারটা টেম্পারেচারের সমানুপাতিক, যেটাকে আমরা গ্যাল-লুসাকের ফর্মুলাও বলি। সো এখান থেকে দেখো ফি ভি ইকুয়ালস টু এন কে টি, আগের মতো পাইছি। এবার তোমাকে কার কার সাথে রিলেশন করতে হবে? ফি এর সাথে টি এর। তাহলে আমি ফিটাকে রাখবো, বিটাকে অপোজিটে পাঠাই দিই, এন কে ডিভাইডেড বাই ভি ইন্টু টি। এবার একটু আবার আগের মতো চিন্তা করো, যেহেতু সাপীয় সূত্র অলরেডি আমি জানি ভলিউম যেটা, এই ভলিউমটা কনস্ট্যান্ট, আর এন তো আমার কনস্ট্যান্টই, অ্যাভোগাড্রোর সংখ্যা। কে তো বোল্টজম্যান ধ্রুবক, সেটা কনস্ট্যান্টই। তাহলে এই পুরা যে ব্যাপারটা, তাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি। এটা যদি কনস্ট্যান্ট হয়, এখান থেকে আমরা বলতে পারি ফি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু টি। এই ধরনের এগুলো কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। তাহলে এখান থেকে বলতেছি পি ইজ প্রপোর্শনাল টু টি, আর এটা প্রমাণ করার সময় মাঝখানে কিন্তু আমি ধরছি ভলিউমটা কনস্ট্যান্ট। তাহলে ভলিউম কনস্ট্যান্ট হলে প্রেশার টেম্পারেচারের সমানুপাতিক, এটাকে আমরা বলতেছি রেনোর সাপীয় সূত্র। শেষ। এবার এখান থেকে আনবো আদর্শ গ্যাসের সূত্র। জাস্ট এখন দেখো 3-4টা লাইন করলে আদর্শ গ্যাসের সূত্র চলে আসবে। এই বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো। হুবহু আগেরটা না? হুবহু আগেরটা। আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসো গতিতত্ত্ব থেকে আমরা আদর্শ গ্যাস নিয়ে আসব। গতিতত্ত্ব থেকে আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আসব। গতিতত্ত্বের সাহায্যে আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আসব।
গতিতত্ত্ব থেকে আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আসবো। রাকে পি এর বদলে বি কীভাবে, কই আমি তো পি এর বদলে কোথাও বি লিখি নেই তো। আচ্ছা এবার দেখো হচ্ছে আমার আদর্শ গ্যাসের সূত্রটা আনতে হবে না, তো সিম্পল সূত্র দেখো আমরা জানি পিভি ইকোয়াস টু কত, পিভি ইকোয়াস টু জানি হচ্ছে 1/3 mn CRMS স্কোয়ার। তো আমরা এখান থেকে বলতে পারি পিভি ইকোয়াস টু 2/3 এখান থেকে বলতে পারি 1/3 বড় হাতের m CRMS স্কোয়ার। এখান থেকে বলতে পারি পিভি ইকোয়াস টু 2/3 ইন্টু হাফ m CRMS স্কোয়ার। এখান থেকে বলতে পারি পিভি ইকোয়াস টু 2/3, এটাকে বলা যায় গতিশক্তি, মোট গতিশক্তি ইকে। এবার পিভি ইকোয়াস টু আমরা বলতে পারি 2/3। এবার দেখো গতিশক্তির ফর্মুলা কী ছিল, এখানে আমরা 1 মোলের জন্য করতেছি, 1 মোলের জন্য গতিশক্তির ফর্মুলা ছিল 3/2 RT। এবার দেখো 2 কাটাকাটি 3 কাটাকাটি, তাহলে পিভি ইকোয়াস টু RT। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। শেষ আজকের ক্লাস। এটাকে আমরা বলি আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে গতিতত্ত্বের সাহায্যে আদর্শ গ্যাসের সমীকরণে খুব ইজিলি নিয়ে চলে আসছি। তো এই ছোট্টখাট্ট প্রমাণগুলো হচ্ছে তোমার ইয়াতে আসতে পারে, যে এখন যেগুলো দেখালাম এই ধরনের প্রমাণগুলো, যেমন গত ক্লাসে যে বড় প্রমাণটা করেছি সেটা আসবে না, বাট এইগুলো কিন্তু আবার আমাদের অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দেয়, ওই কারণে এগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি ওভারঅল কি ডিসিশন নিতে পারলাম, ওভারঅল আমার ডিসিশন হচ্ছে একটাই, যে আদর্শ গ্যাস, যে গ্যাসের গতিতত্ত্ব এটা আসলে আর কিছুই না, সেটা আমরা আগে যে আদর্শ গ্যাসের সমীকরণ বলছি তার মতোই অ্যাকচুয়ালি এখান থেকে এগুলো আনা যায়, এখানে আলাদা কোনো ব্যাপার না, বাট আমাদের থিঙ্কিংটা ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ওয়েতে চিন্তাভাবনা করছি, একই জায়গায় চলে আসছি। সো আমাদের আগের আর বর্তমান মতের মধ্যে কোনো মতবিরোধ নেই। এবং আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে যে আসলে যে আমরা বললাম পিভি ইকোয়াস টু আরটি অর এন মোলের জন্য পিভি ইকোয়াস টু এনআরটি, যাকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বলি, তো এটা আদর্শ গ্যাসের সমীকরণ, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। আমরা বারবার বলে আসছিলাম বাস্তব গ্যাস আদর্শ গ্যাসকে সমর্থন করে না। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস নামক একজন বিজ্ঞানী আছে, উনি এই সমীকরণটাকে চেঞ্জ করে নতুন একটা সমীকরণ দেবে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। সেটাকে আমরা বলি আদর্শ গ্যাসের সমীকরণ হিসেবে বলবো, ওই সমীকরণটাকে, মানে বাস্তব গ্যাসের সমীকরণ, যাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন। ওকে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। তবে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশনটা তোমাদেরকে আমি খুব ইলাবোরেটলি ব্যাখ্যা করাবো না, কারণ ফিজিক্স এটা খুব ইলাবোরেট ব্যাখ্যা নাই, জাস্ট আমরা বলে দিব এটা ভ্যান ডার ওয়ালস। কিন্তু এটা ইলাবোরেটলি কেন কি হয়েছে না হয়েছে এটা তোমার কেমিস্ট্রি বইতে পাবা, অর্থাৎ তোমরা কেমিস্ট্রিতে যখন কেমিস্ট্রি টিচারদের কাছে পড়বা, পরিমাণগত রসায়ন প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন প্রথম অধ্যায় সেকেন্ড পেপারের, সেখানে ওইটা তোমার ডিটেলস থাকবে, কেমিস্ট্রিতে ওগুলো ডিটেলস থাকে। তো আমরা শুধু জেনে রাখার জন্য পড়বো, আমাদের এটা দিয়ে কোনো ম্যাথও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু জেনে রাখার জন্য জেনে রাখবো। আর আরেকটা কথা বলছিলাম হচ্ছে আমাদের এই আমরা একেবারে শুরুর দিকে আমরা বলছিলাম নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো সেটা কেন, সেটা হালকা করে বলবো, তবে এই ব্যাখ্যাটা আমরা 5 মিনিটে শেষ করে দিব। বাট কেমিস্ট্রিতে এটা দিয়ে একটা ক্লাস চলে যেতে পারে, কারণ এটা তোমার কেমিস্ট্রিতে ইলাবোরেটলি পড়ানো হয়, ঠিক আছে। তো তবে আমাদের হচ্ছে জেনে রাখার জন্য যতটুকু দরকার ততটুকু বলবো, ঠিক আছে। তো আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবভিয়াসলি তোমাদেরকে স্বাধীনতার মাত্রার যে ক্লাসটা দেওয়া হয়েছিল সেটা অবশ্যই তোমরা করে নিবা, নিজেদের টাইম মতো করে স্বাধীনতার মাত্রার ক্লাসটা করে নিবা, সেই ক্লাসটা কিন্তু তোমাদের খুব বেশি কাজে লাগবে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুমি ইসাক স্যারের বইতে, তপন স্যারের বইতে এই ঝামেলা করে নাই, ইসাক স্যারের বইতে তুমি দেখবা গামা নামক একটা রাশি, সিপি নামক একটা রাশি, সিবি নামক একটা রাশি নিয়ে আসছে, গামার মান বের করছে 1.3, 1.4, হ্যাঁ, এরকম মানগুলো বের করছে 1.67। তো এই টার্মগুলা তোমরা, এই টার্ম এবং এই রিলেটেড, যেমন আমরা পড়ছিলাম হচ্ছে বয়লের সূত্র P1 B1 ইকুয়ালস টু P2 V2, স্যারের বইতে পাবা P1 B1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 B2 টু দি পাওয়ার গামা। এগুলো দেখে আর কনফিউজড হয়ে যাও না, যেসব জায়গায় ফার্স্ট পেপারে তুমি এটা ইসাক স্যারের বইতেই পাবা, যেখানে এই গামা রিলেটেড সিবি রিলেটেড কিছু পাবা, সরাসরি ক্রস দিয়ে দিবা, এটা তোমাদের নাই মানে সিলেবাসে নাই তা না, এটা হচ্ছে আদর্শ গ্যাস অধ্যায়ে নাই। এই জিনিসগুলা আমরা পড়বো হচ্ছে তাপগতিবিদ্যাতে, অনেকে কনফিউজড হয়ে যাবে। এটা
পুরা অধ্যায় আমি শেষ করে ফেললেও এগুলো নিয়ে একটা কথাও বলবো না। সো এটা আমরা পড়বো হচ্ছে কিসে, তাপগতিবিদ্যাতে। এগুলো তাপগতিবিদ্যার কনসেপ্ট, এখানে না, এখানে না। তুমি আবার টেনশন নিও না ভাই এটা পড়াই নেই, এটা আমি পড়াবোই না, এটা আমরা পড়াবো হচ্ছে তাপগতিবিদ্যার ভিতর, ঠিক আছে? সো তোমরা আবার এইগুলো নিয়ে ঝামেলা করো না। আমি বারবার বলতেছি আদর্শ গ্যাস অধ্যায়ের ভিতর কোথাও যদি তুমি গামা দেখো ওটি স্কিপ করে ফেলবা, সিবি দেখো স্কিপ করে ফেলবা। এরকম যদি মাথার উপরে গামা আছে, বয়েলের সূত্র দেখছিলাম এরকম, হঠাৎ করে কোত্থেকে আনছে এরকম যদি দেখো স্কিপ করে ফেলবা। কোথায় পাবো আমরা? তাপগতিবিদ্যার ভিতর পাবো, তোমাকে টেনশন করার দরকার নেই। হ্যাঁ, কীভাবে আসছে কেন আসছে সব আমরা সেখানে পাবো। আদর্শ গ্যাসের যত জায়গায় এগুলো দেখবো ক্রস করে দিব। তবে এটা আদর্শ গ্যাসের কনসেপ্ট না, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার কনসেপ্ট। এখানে আমরা চাইলেও এগুলো বুঝাইতে পারবো না, কারণ এগুলোর জন্য আরও ডিপ নলেজ বা আদার্স কিছু জিনিস দরকার যেগুলো আমাদের এখানে নাই, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।